আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল। আজকের আইসিটি কোর্সের ১ম ক্লাসে তোমাদের সবাইকে অনেক, অনেক স্বাগতম জানাচ্ছি। কেমন আছো সবাই? ভ্যাকেশন কেমন কাটছে? আর আজকে ফার্স্ট আইসিটি ক্লাসে ঢুকলা, অনুভূতি কেমন বলো? কারো মধ্যে কি বিরক্তি আছে? সকালে ক্লাস, তাও আবার ভ্যাকেশনের মধ্যে। আচ্ছা, অনেকে বলতেছো যে হ্যাঁ, তোমাদের সাথে আগেই দেখা হয়েছিল এসএসসি একাডেমিকে। আচ্ছা, তো কয়জন এরকম আছো? যারা হচ্ছে আমাদের এসএসসি একাডেমিকে ছিলা? আচ্ছা, অনেকেই ছিলা। হ্যাঁ, আমি পূর্ব পরিচিত অনেক মুখ দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগতেছে। কারণ পরিচিত জায়গায় আসলে একটু কমফোর্টেবল লাগে, তাই না? সবারই লাগে। ওকে। হ্যাঁ, অনেকেই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি হাসিব, দিব্য, আরাফাত, মাহি, তাফসির। আচ্ছা, মাহি না, মাহি সালাম জানিয়েছো। তাফসির, তারপর হচ্ছে সামিহা, লিওন, নৌশিন। ওকে, ভেরি গুড। এছাড়া তোমরা যারা আছো সবাই কোনো না কোনোভাবে উদ্ভাসের সাথে যুক্ত ছিলা, আমি বিশ্বাস করি। তো তোমরা উদ্ভাসের অনলাইন ক্লাসের ব্যাপারে বা ডিজিটাল ক্লাসের ব্যাপারে সবাই কম বেশি জানো, ঠিক আছে? যেহেতু তোমরা আগে থেকেই কিছু না কিছুভাবে যুক্ত ছিলা। তো এইখানে আর কি ফিজিক্যাল ইন্টারাকশনটা করা সম্ভব না। এটা একটা লিমিটেশন, বাট এখানে অনেক কিছু করা সম্ভব যেগুলো আসলে তোমার ফিজিক্যাল ক্লাসে আবার আমরা লিমিটেশনের কারণে করতে পারি না। লাইক ধরো যে এইখানে যেই আমরা ডিজিটাল বোর্ডে ক্লাস নেই, এখানে আসলে এত সুন্দরভাবে সব জিনিস উপস্থাপন করা সম্ভব যেটা হয়তোবা ওই হোয়াইট বোর্ডে অনেক সময় পসিবল হয়ে ওঠে না, ঠিক আছে? তো সব কিছুরই জানো তোমরা যে সব কিছুরই কিছু পজিটিভ, কিছু নেগেটিভ বা কিছু তোমার হচ্ছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো এইখানেও অনেক অ্যাডভান্টেজ আছে, বাট এই অ্যাডভান্টেজগুলো তুমি পাবা কিনা এটা তোমাকে মেক শিওর করতে হবে। কিভাবে? তো ধরো তুমি এখন ক্লাসটা করতেছো শুয়ে শুয়ে, হ্যাঁ, শুয়ে শুয়ে কোনো রকমে ঘুম থেকে উঠে জাস্ট মোবাইলটা এইভাবে ধরছো বা ল্যাপটপ, ট্যাব, হোয়াট এভার ইট ইজ, তুমি জাস্ট ধরে কোনো রকম ক্লাসটা জয়েন দিছো। এই ক্লাস করার চেয়ে কিন্তু তোমার ঘুমায় যাওয়া ভালো। কেন ভালো? কারণ ক্লাসটা চলতেছে, বাট ক্লাসের কোনো কথাই দেখবা তোমার মাথায় ঢুকবে না। এখন ভাইয়া কিভাবে বলতেছে, কারণ ভাইয়াও একই কাজ করছিল কোনো না কোনো সময় এবং এক্সপিরিয়েন্স আছে। তো ওইখান থেকেই বলতেছি, ঠিক আছে? যে ধরো তুমি শুয়ে করতেছো বা এরকম একটা পজিশনে আসো যেখানে আসলে থাকলে ঘুম আসা অনিবার্য। তো ওই অবস্থায় থেকে আসলে তুমি ইফেক্টিভ ক্লাস করতে পারবা না, হ্যাঁ? আর ইফেক্টিভ ক্লাস না করলে তো আসলে ধরো যে এত কষ্ট করে তুমি এই কয়েকটা সময় হচ্ছে এখানে ব্যয় করবা, এটার তো কোনো মানে হয় না, তাই না? তো আমরা সবাই কি করব? প্রথম কাজ হচ্ছে একটা সুন্দর পরিবেশে বসবো। পরিবেশ বলতে আসলে তোমাকে যে একদম অফিসে চলে যেতে হবে বা অনেক সুন্দর কাজ ঘেরা রুমে চলে যেতে হবে এরকম বলছি না। মানে তুমি হচ্ছে টেবিলে বসো, একটু নিরিবিলি একটা জায়গায় বসো, যেন তোমার মনোযোগটা থাকে, ঠিক আছে? নাহলে ওই যে বললাম যে অনলাইন ক্লাসে অনেক বেনিফিট আছে, হ্যাঁ, যেগুলা আসলে নেওয়ার জন্য তোমাকে একটা মাইন্ড সেটআপ বা পরিবেশ নিশ্চিত করতে হবে, ঠিক আছে? তো ওই জিনিসটা একটু তোমার এন্ড থেকে তুমি চেষ্টা করবা, ঠিক আছে? এইগুলা আজকে ফার্স্ট ক্লাস তো এইগুলো এই জন্য তোমাদের বলে নিচ্ছি, হয়তো বা নেক্সট ক্লাস থেকে আর এগুলো বলবো না, হ্যাঁ? নেক্সট ক্লাস থেকে আমি ধরে নিব যে তোমরা এইসব সব জানো। যাই হোক, তো এইটা গেল ক্লাসের কিছু ডেকোরাম বা নিয়ম কানুনের ব্যাপারে ছোট করে তোমাদের কিছু বললাম, তোমরা জানো, তারপর একটু বললাম। তো সবাই আশা করি ফিট, তাই না? ক্লাস করার জন্য ফিট আছো। আর হচ্ছে সকালে ক্লাস করার অনেক উপকার আছে, যেমন এই সময় তোমার মাইন্ড সবচেয়ে বেশি ফ্রেশ থাকে। যদি তোমার সকালে ওঠার প্র্যাকটিসটা আগে থেকেই থাকে, বাট যাদের প্র্যাকটিস নেই তাদের জন্য হয়তো দু একদিন একটু প্রবলেম হবে, দেখবা যে আজকে একটু হয়তো বা লাগতেছে, আনকমফোর্টেবল লাগতেছে, একটু আনইজি লাগতেছে, এরপর থেকে তোমার যখন প্র্যাকটিস হয়ে যাবে সকালে ওঠা, তুমি নর্মাল ফিল করবা। আর এটা কিন্তু ভালো, কারণ সামনেই তোমার ইন্টারমিডিয়েটে ক্লাস শুরু হবে, তো অনেকেরই দেখবা সকালে ক্লাস থাকবে। তো এখন থেকেই যদি একটু হালকা করে অভ্যাস হয়, তো ওই সময় গিয়ে আর তোমার হচ্ছে হঠাৎ করে একটা ধাক্কা লাগবে না, ঠিক আছে? ওকে। সাউন্ডের প্রবলেমের কথা অনেকে জানাচ্ছ। এইখান থেকে কিন্তু সাউন্ড ক্লিয়ার আছে, বুঝছো? তো তোমরা একটু ট্রাই করে দেখো তো তোমাদের এন্ড থেকে। আমি জানি তোমরা শুনতে পাচ্ছ না আমি তোমাদেরকে কি বলতেছি। মানে এইখান থেকে সব ঠিকঠাক আছে, বুঝছো? একটা মেসেজ দিয়ে এখান থেকে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমি ক্লাস শুরু করার আগে অবশ্যই তোমাদের কিছু কথা বলে নিব, যে বই কোনটা কিনবা, তারপরে হচ্ছে তোমাদের পড়াশোনার
সিস্টেমটা কেমন হবে, মার্কস ডিস্ট্রিবিউশন, এইসব ব্যাপারে কিছু কথা বলেই শুরু করবো। হ্যাঁ, তো হ্যাঁ, আইসিটি সাজিদ একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবার মনে থাকা একটা প্রশ্ন তুমি জিজ্ঞাসা করছো যে এইচএসসি আইসিটি কি খুব কঠিন ভাইয়া? তো আমি যদি তোমাকে ফ্যাক্ট বলি, ফ্যাক্ট হচ্ছে যে কঠিন লাগে মানুষের কাছে, এটা ট্রু। কেন লাগে? কারণ হচ্ছে আমরা ধরো যে ওই 3 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত যে আইসিটি পড়ি, ওই আইসিটির যে ফ্লেভার বা ওই আইসিটির যে ডাইমেনশন আর ইন্টারের আইসিটি ডাইমেনশন কমপ্লিটলি ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? ওইখানে তোমাকে হচ্ছে জাস্ট মানে এরকম যে ধর একটা বিল্ডিং এর বাইরের থেকে, মানে লাইক বসুন্ধরা যে শপিং মলটা আছে ওটা তুমি বাইরের থেকে দেখতেছো, হ্যাঁ বাইরে থেকে দেখতেছো লম্বা চড়া, ওখানে গেলে হয়তো বা তুমি অনেকগুলো দোকানে ঢুকতে পারো, ওই যে বাইরের থেকে দেখতেছো, তোমার কোনো ভিতরে ঢোকার এক্সপিরিয়েন্স নেই, তাহলে তুমি হয়তো বা নিজের মতো করে কিছু একটা চিন্তা ভাবনা করে চালাই দিবা, তাই না? বাট তুমি যখন ভিতরে ঢুকো তখন তোমার থট প্রসেস বা তখন তোমার চিন্তা ভাবনা কমপ্লিটলি ডিফারেন্ট হবে, কারণ তখন তুমি জিনিসগুলো সামনে থেকে দেখবা। তো এইচএসসির আইসিটি আর আমাদের এই পর্যন্ত শেখা আইসিটির মধ্যে জিনিসগুলো এরকমই, বুঝছো? মানে আমরা এই পর্যন্ত হচ্ছে যা শিখছি সব বাইরে বাইরে থেকে, এই যে এইটাকে মাউস বলে, এইটাকে কিবোর্ড বলে, তারপরে এই যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, এইখানে এইভাবে স্লাইড বানানো লাগে, মানে রেডিমেড জিনিস খালি তুমি জাস্ট কেমনে ইউজ করতে হয় এটা দেখছো। এখনকার আইসিটি মানে ইন্টারের আইসিটি একটু ডিফারেন্ট এই কারণে যে এখন তোমাকে বলবে না যে এই যে এইটা কিবোর্ড, এইটা মাউস, তারপরে এইটা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, এইটা অ্যাডোবি ফটোশপ, এইগুলো না। এখানে তোমাকে অ্যাকচুয়ালি আইসিটি কিভাবে কাজ করে, লাইক আজকে যে চ্যাপ্টারটা শুরু করব, এইটাকে বলতে পারো তুমি কম্পিউটারের ভাষা। আমরা আজকে যেই চ্যাপ্টারটা শুরু করবো এবং বড় একটা চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এটার উপরে 15টা ক্লাস রাখা হয়েছে তোমাদের। তো এই চ্যাপ্টারটা বলতে পারো যে কম্পিউটারের ভাষা, মানে এইটার উপর ভিত্তি করে কম্পিউটারের একদম ভিতরের সব ছোট খাটো কাজ হয়, মানে কম্পিউটার যে তথ্য জমা রাখে সেগুলো কিভাবে জমা রাখে, কোন ভাষায় জমা রাখে, এগুলো আজকে আমরা দেখব। তো বুঝতেই পারতেছো খুবই আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। তো একইভাবে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন দেখবা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যার বানানো হয়, বিভিন্ন অ্যাপ বানানো হয়, তার মানে তুমি কিন্তু আর এখন ওই জায়গায় নাই যে তুমি জাস্ট বাইরের থেকে দেখতেছো আরে এই অ্যাপ এই কাজ করে, হ্যাঁ এই বাটনে ক্লিক করলে এইটা হয়, এই দুনিয়ায় তুমি আর নাই। তুমি একটু উপরে চলে গেছো, উপরে বলতে ওইটাকে উপরে বলা যায় না, তুমি একটু নিচে চলে গেছো যেন আরো ভিতর থেকে জিনিসগুলোকে দেখে বুঝতে পারো, ঠিক আছে? মানে তোমাকে এখন কোর জিনিসগুলো বোঝানো হবে, ঠিক আছে? তো এখন স্বাভাবিকভাবেই আমাদের অনেক সময় এটা মানে একটা ধাক্কার মতো লাগে যে হ্যাঁ এতদিন কি পড়ে আসছে রে, এখন কি পড়তেছি, ঠিক আছে? আইসিটি তো এরকম এক্সপেক্ট করিনি। তো তোমার এক্সপেকটেশনটা পাল্টায় ফেলো, আমি এটাই শুরুতে বলবো যে এখনকার আইসিটি ডাইমেনশন পুরোপুরি আলাদা, তো তোমাকে ওইভাবেই প্রিপেয়ার্ড হইতে হবে। আর আগে যেইভাবে করছো যে আইসিটি একদম লাস্টে রাখছো যে আরে কোনো রকম পরীক্ষার আগে পড়বো, ওইটা কোনোভাবেই করা যাবে না। তুমি তোমার সিনিয়রদের সাথে কথা বলে দেখো, এইচএসসিতে তারা যদি কোনো একটা সাবজেক্টে ধরা খেয়ে থাকে, ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে যে বাংলা ইংলিশ আইসিটি এবং আইসিটিতে ধরা খাবে, আইসিটির এমসিকিউ পার্টে ধরা খাওয়ার হার সবচেয়ে বেশি। একটু চাইলে কোশ্চেন ফার্স্ট টাইমের জন্য একটু দেখতে পারো, একটা এক্সপিরিয়েন্স হওয়ার জন্য। দেখো বইও কিন্তু একেবারে ছোট না, বোর্ড বইটা যদিও ছোট, বাট আমি বলবো কোন বইয়ের ব্যাপারে আমাদের কেমন ধারণা ওইটা একটু বলবো। তো মানে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দেওয়া ছাড়া, মানে গুরুত্ব দেওয়া বলতে তোমার বুঝে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে যথেষ্ট পরিমাণ, যেন এক্সামের জন্য প্রিপেয়ার থাকবে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমার কথা। পড়তে থাকো, বুঝতে থাকো, জিনিসগুলা শিখতে থাকো, দেখবা ভয় আর কাজ করবে না। আর ভয় কখন লাগবে? তুমি পরীক্ষার আগে অনেক অজানা বিশাল জিনিস নিয়ে বসছো। আমি একটা কথা বলি তোমাকে, যদি ধরো অনেক সহজ একটা সাবজেক্ট ধরো যেখানে কোনো ম্যাথ নাই, হ্যাঁ ম্যাথ নাই, ধরো এই যে পৌরনীতি, তারপরে আরো কি কি আছে, এরকম বিভিন্ন সাবজেক্ট আছে না, তোমরাই তো পড়বা সামনে। তো সুশাসন, পৌরনীতি, গভর্নেন্স, এইসব সাবজেক্ট, তো এইগুলো ধরো যে ম্যাথ নাই, তো ম্যাথ নাই শুনলে অনেকের মনে খুব জোশ চলে আসে, হ্যাঁ আনন্দ, যে ম্যাথ নাই এটা তো চালাই দিব, বানায় লিখে দিব। বাট তুমি দেখো এই পৌরনীতি মানে যেগুলোকে আমরা ভাবি যে খুবই সহজ সাবজেক্ট, তুমি পরীক্ষার আগের রাতে পুরো সিলেবাস নিয়ে বসো, মাথা কাজ করবে না, এরকমই যে কোনো পড়াই একটু আগে থেকে শুরু করলে, প্ল্যানিং করলে জিনিসগুলো সহজ হয়, ঠিক আছে? এটি মেইন মেসেজ। কঠিন বলে কিছুই না, তোমাকে প্ল্যানিং করে বুঝে বুঝে আগাইতে হবে। আচ্ছা এইবার আসো আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশন আর বইয়ের ব্যাপারটা বলে পড়াশোনায় ব্যাক করি। তো মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম, হ্যাঁ এটা হচ্ছে অন্যান্য সাবজেক্টের মতোই, মানে অন্যান্য আমাদের যে বিভাগীয় সাবজেক্টগুলো আছে যেখানে প্র্যাকটিক্যাল আছে ওইটার মতোই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। তোমার প্র্যাকটিক্যাল থাকে হচ্ছে 25 মার্ক, প্র্যাকটিক্যাল 25 মার্ক থাকে, ওইখানে হচ্ছে তোমার কোডিং প্রবলেম থাকবে, এইচটিএমএল প্রবলেম থাকবে, এই তারপর ডেটাবেজের কিছু প্রবলেম অনেক সময় দেয়, তো এইগুলোর উপরে হচ্ছে তোমার 25 মার্ক থাকবে, ঠিক আছে? তার মানে আমাদের প্র্যাকটিক্যাল পার্ট, আমি এটা একটু শুরুতে লিখে দিই, হ্যাঁ প্র্যাকটিক্যালে থাকবে হচ্ছে 25 মার্কস,
আর বাকি 75 কোথা থেকে আসবে? 75 আসবে হচ্ছে তোমার সিকিউ আর এমসিকিউ মিলে। সিকিউ হচ্ছে তোমার টোটাল 50 মার্কস। তো এই 50 মার্কস কিভাবে আসবে আশা করি বুঝতে পারছো। টোটাল তোমার 5টা থেকে 8টা সিকিউ, সরি 8টা থেকে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে 50 মার্ক গেল, আর এমসিকিউ থাকবে 25টা, ঠিক আছে। তাহলে এই সব মিলায় হচ্ছে তোমার কত বলো? এই সব মিলায় হচ্ছে তোমার দাঁড়াচ্ছে টোটাল 100 মার্ক। তাহলে আইসিটির তোমার যে ফাইনাল পরীক্ষাটা হবে, বা তুমি যখন কলেজের হাফ ইয়ারলি ইয়ারলি পরীক্ষা দিবা, প্রি টেস্ট দিবা, তখন হচ্ছে তোমার এই 100 মার্কের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তার মানে কি প্রথমেই একটু ধাক্কা লাগছে না যে এমসিকিউর দিন শেষ, এখন কিন্তু সিকিউ এমসিকিউ দুইটাই। আচ্ছা, এরপরে আসো বইয়ের ব্যাপারটা একটু বলি। তো বইয়ের ব্যাপারটা আমার যেই ধরো যে 4-5 বছরের যে পড়ানোর এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি বলতেছি, এবং এটা আসলে আমার সাথে অনেকে অ্যাগ্রি করবে, বা তোমরাও করবা সামনে যখন পড়াশোনা শুরু করবা। আমরা তোমাদেরকে একটা প্যারালাল টেক্সট প্রোভাইড করছি, যে পিটি সংক্ষেপে লিখলাম প্যারালাল টেক্সট। পিটি স্ট্যান্ডস ফর প্যারালাল টেক্সট, যেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। তো এইটা আমি বলবো মোর দেন এনাফ। কিসের জন্য? টপিক, টপিক, কোশ্চেন অ্যান্ড প্র্যাকটিস, হ্যাঁ, এই সবগুলোর জন্য মোর দেন এনাফ। তো তুমি চাইলে এটার উপর কমপ্লিটলি রিলাই করতে পারো, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আচ্ছা ধ্রুব, একটা ব্যাপার জানিয়েছো, তোমাদের নটরডেমের ক্লাস আজকে 10টায়। আজকে কিসের ক্লাস ভাইয়া? ওরিয়েন্টেশন? আচ্ছা, আমি এটা জেনে তোমাকে জানাইতে পারবো যে তোমার সাথে ক্ল্যাশ করলো, এটা আসলে কি করা যায় তোমার ক্লাসের টাইমের সাথে। আচ্ছা, তো আইসিটি কোর্স অ্যাড হয় নাই। আচ্ছা রিয়ন খান, তোমার ব্যাপারটাও দেখা হবে, সমস্যা নেই, তোমরা জানাইছো, এগুলো সলভ করা হবে। তো প্যারাল টেক্সট পাও নাই, পেয়ে যাবা, সমস্যা নেই, একটু লেট হইতে পারে বাট পেয়ে যাবা। এরপর তোমাদের হচ্ছে একটা বোর্ড বই আছে। তো আমি কেন প্যারাল টেক্সটের কথাটা বলছি যে মোর দেন এনাফ, কারণ বোর্ড বইয়ে আমাদের যে রেফারেন্সগুলো আছে, মানে এমসিকিউ কোশ্চেনের যেই তোমার ইনফরমেশনগুলা, ঠিক আছে, সেগুলা মোস্টলি হচ্ছে বোর্ড বই থেকেই স্যাররা নেয়, ঠিক আছে। বোর্ড বই বা আরেকটা আছে অক্ষরপত্র, এই দুইটাই বেশি হচ্ছে স্যাররা ফোকাস করে। তো এইগুলো সবই কিন্তু ওই রেফারেন্সই কিন্তু প্যারাল টেক্সটে আছে, মানে ওই একই ইনফরমেশন। মানে এরকম তোমার হবে না যে ধরো যে একটা ইনফরমেশন বোর্ড বইয়ে একটা আছে, প্যারাল টেক্সটে আরেকটা আছে, এরকম কনফ্লিক্ট নাই। এই কারণে আমি বলছি প্যারাল টেক্সট মোর দেন এনাফ। আর আরেকটা বই, এটা আমি সাজেস্ট করি, যদি কেউ এক্সট্রা পড়তে চাও, বাজার থেকে যদি কোনো বই কিনে এক্সট্রা পড়তে চাও, এটা পড়তে পারো, অক্ষরপত্রে এই বইটা বেশ ভালো। এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন। যদি এক্সট্রা কোনো বই পড়তে চাও, এটা পড়তে পারো। এখন আমি জানি তোমাদের যেই কলেজে তোমরা ভর্তি হবা, ওই কলেজ থেকে হচ্ছে তোমাদের দেখবা যে করে দিবে, তোমাদের একটা বুক লিস্ট দিয়ে দিবে, ওইখানে হয়তো বা এই বইগুলো থাকবে না, স্বাভাবিক। বোর্ড বইটা অনেক জায়গায় রেফার করে, বাট তার সাথে সাথে ওই কলেজের টিচারদের বই থাকলে ওইটাও প্রেফার করে দেয়, ঠিক আছে। যেমন ধরো নটরডেমে তোমরা যারা যাবা, বা তোমরা যারা ক্লাস শুরু করবা, তারা দেখবা যে হচ্ছে যে ফরহাদ মঞ্জুর স্যারের একটা বই রেকমেন্ড করে। তো এরকম বিভিন্ন রাইটারের বই রেকমেন্ড করে, ভালো, পড়তে পারো। বাট আমার কাছে মনে হয় যে এইগুলো পড়লেই মোর দেন এনাফ। তুমি চাইলে এইগুলো থেকে রেফারেন্স মিলাই দেখতে পারো। মোস্ট অফ দ্য কোশ্চেন্স দ্যাট অ্যাপিয়ার্ড ইন প্রিভিয়াস এক্সামস কাম ফ্রম দিজ স্ট্যান্ডার্ড বুকস, ঠিক আছে। তো তুমি একটু চাইলে মিলাই দেখতে পারো। ওকে, তো আমাদের কথাবার্তা শেষ, এখন আমরা ডিরেক্ট চলে যাই আমাদের পড়াশোনায়। আর একটা ছোট কোশ্চেন অনেকের মনে হয়তো বা থাকতে পারে যে আইসিটি কেন পড়বো, এত বিভাগীয় সাবজেক্টের ভিড়ে আইসিটি কেন পড়বো? আইসিটি পড়া ছাড়া গতি নাই, ঠিক আছে। তুমি যদি একটু দুনিয়া সম্পর্কে খোঁজ রাখো, দেখবা যে এআই যেই লেভেলে অ্যাডভান্স করতেছে, সো তুমি যদি বর্তমান দুনিয়ার সাথে মিলায় চলতে চাও, আইসিটি পড়ার বিকল্প নাই। আইসিটি জাস্ট পড়লেই হবে না, আইসিটি সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে, দুনিয়ায় কি চলতেছে, ঠিক আছে। দুনিয়া একটা বলতে পারো সাইলেন্ট রেভলিউশন হয়ে যাচ্ছে। যারা আর কি খোঁজ খবর রাখো তারা জানো, আর যারা খোঁজ খবর রাখো না, তারা একটা সময় অটোমেটিক রাখতে বাধ্য হওয়া। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে শুরু করে দেই। এই দেখো আমাদের আজকের টপিক কি কি। আজকের টপিক আমি যদি এক লাইনে বলি, আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে জানার চেষ্টা করব, ঠিক আছে, যে কিভাবে আসলে গণনা করার ব্যাপারটা শুরু হইলো, গণনা করার প্রয়োজনীয়তাটা কোথায়, মানুষ কিভাবে শুরুর দিকে গণনা করত,
এরপর এখন কিভাবে গুনে, এবং এই ব্যাপারটা কম্পিউটারে কিভাবে হচ্ছে আমরা প্রয়োগ করলাম, কম্পিউটারের জন্য কিভাবে চিন্তা করলাম, এই জিনিসগুলো আজকে দেখবো, ঠিক আছে। ধ্রুব বলছো ওরিয়েন্টেশন না, ফিজিক্স ক্লাস আজকে তোমাদের। আমি বুঝলাম না, তোমাদের কি রেজাল্ট দিছে? নটরডেমের ক্লাস কিভাবে শুরু হয়? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। তোমার প্রবাবলি কলেজ অ্যাডমিশনের কথা বলতেছে, রাইট? উদ্ভাস কলেজ অ্যাডমিশন প্রোগ্রামের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু নোট করলাম, জানাবো এক্স্যাক্টলি। হ্যাঁ আমি এখন ধরতে পারছি, তুমি প্রথমে আমাকে বলছো যে নটরডেমের ক্লাস, আমি মনে মনে ভাবতেছিলাম কি ব্যাপার, রেজাল্টই দিল না, এখন নটরডেমের ক্লাস কীভাবে শুরু হলো। আচ্ছা আমি বুঝতে পারছি, কলেজ অ্যাডমিশনের ক্লাসটা ক্ল্যাশ করছে এই টাইমের সাথে। আচ্ছা আমি এটা জানাবো, হ্যাঁ আমি যে জানাবো, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। তো আমরা শুরু করি, বাকি কথা সামনে হবে। তো সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতির ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে গণনার কাজ করি, আমরা যে গুণি, একটা পরিমাণ যে আমরা হচ্ছে লিখে প্রকাশ করি বা একটা ধারণার মাধ্যমে প্রকাশ করি, এইটা আসলে কিভাবে শুরু হইলো এবং এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তন হয়ে হয়ে আজকের অবস্থায় এসে দাঁড়াইলো। ধরো আমি যদি তোমার সামনে এই যে 10 সংখ্যাটা লিখি, এটার একটা মিনিং তোমার কাছে কিন্তু আছে, তাই না? এটা কিন্তু মিনিংলেস কিছু না। 10 বলতে তুমি তোমার মাথায় একটা পিকচার দাঁড়া করাও, লাইক 10টা কলম বা 10 টাকা বা 10টা ডিম, এরকম কোনো না কোনোভাবে তুমি 10-এর একটা মিনিং দাঁড়া করাও। এখন এইটা কেন দাঁড়া করানোর দরকার হইলো, এটা তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, একদম বেসিক, যে আরে গোনাগুনির দরকার কি এত? গোনাগুনি না করা ছাড়া কি আমরা চলতে পারতাম না? না চলতে পারতাম না। একটা সুন্দর তোমার কোট আছে যে হোয়াট ইউ ক্যান নট মেজার ইউ ক্যান নট ইমপ্রুভ, মানে তুমি যেটা গণনাই করতে পারবা না, ওইটার তুমি কোনো পরিবর্তন বা উন্নতিও করতে পারবা না, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। মানে ধরো আমি তোমাকে বললাম যে তোমার রেজাল্টটা ভালো হয়েছে, এখন এই কথাটা শুনে কিন্তু আসলে তুমি কিছুই বুঝবা না। ধরো আমি বললাম যে তোমার পরীক্ষায় তুমি অনেক, ধরো যে এক্সাইটমেন্ট নিয়ে আসো যে আইসিটিতে কত মার্কস পাইছি, হ্যাঁ আমি বললাম যে তোমার পরীক্ষা ভালোই হয়েছে, তো তুমি এটা কি বুঝবা ভালো হয়েছে? এখন এটা কি ধরো যে পাস মার্ক পেয়ে কোনো রকম ভালো, নাকি অনেক ভালো, নাকি মাঝামাঝি ভালো, কোন ভালো? এটা তো তোমার বোঝার উপায় নেই। আমি যদি তোমাকে স্পেসিফিক ভাবে বলি যে তুমি আইসিটিতে 100-র মধ্যে 80 পেয়েছো, যেখানে 33 হচ্ছে ফেল মার্ক, আর 80 পাওয়া মানে A+, তো এই যে এইটুকু শোনার পর কিন্তু তোমার মন জ্বলে উঠবে, তোমার মধ্যে খুশির কোনো সীমা থাকবে না, কারণ তখন তুমি পুরো জিনিসটাকে হচ্ছে একটা কাঠামোর মধ্যে ফেলতে পারবা এবং পুরোপুরি আইডিয়াটা করতে পারবে আসলে তোমার অবস্থান কোন জায়গায়। তো এইটাই গণনার প্রয়োজনীয়তাটা আসলে অনেক আগে থেকেই মানুষ অনুভব করতে পারছে এবং ওখান থেকেই শুরু। তো মানুষ সংখ্যা দিয়ে গণনা শুরু করছিল, তো এখান থেকেই সংখ্যা পদ্ধতির জন্ম। তো এই যে সংখ্যা দিয়ে আমরা গোনাগুনি করব, ঠিক আছে, এই কাজটা তোমার করার জন্য কিছু আমাদের প্রতীক লাগবে। মানে তুমি যখন কোনো একটা ধারণাকে প্রকাশ করবা, তুমি তো এই যে লিখে বা কোনো সংখ্যার মাধ্যমেই বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করবা, তাই না? মানে ধরো যে আমি 10 এইভাবে লিখলেও তুমি 10 বুঝো, আবার আমি যদি হচ্ছে রোমান সিস্টেমে তোমাকে এইভাবে এক্স লিখে বলি যে এটা একটা নাম্বার, তাহলে তুমি কিন্তু বুঝবা যে এইটাও 10। তার মানে হচ্ছে সংখ্যার যে ধারণা, এটাকে প্রকাশ করার জন্য আমাদের এরকম কিছু প্রতীক লাগবে, এবং এই প্রতীকগুলা কোনটা কি মিনিং ধারণ করে সেটার একটা সিস্টেম লাগবে, তাই না? মানে একের পরে শূন্য বসাইলেই যে এটা 10, এটা তো তোমাকে শেখানো হয়েছে একটা তোমার নিয়মের মধ্যে দিয়ে, তোমাকে শেখানো হয়েছে না এইভাবে যে এই যে একের পরে এক হচ্ছে যদি তোমার দশকের ঘরে বসে, তারপর এককের ঘরে যদি হচ্ছে শূন্য বসে, এটাকে 10 বলে, এইভাবে তোমাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে শেখানো হয়েছে। তো ওই সিস্টেম সম্পর্কে আমরা আজকে জানবো। তো এই সংখ্যা পদ্ধতির সিস্টেমটা দুই রকম, একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে অস্থানিক। তো নাম থেকে কিছুটা আইডিয়া তো করা যায়, তাই না? একটা স্থানিক মানে একটার স্থানের উপর গুরুত্ব থাকবে, আর একটা অস্থানিক, স্থানের উপরে কোনো গুরুত্ব নাই। আচ্ছা আমরা একটু সামনে যাই। রাহাত বলছো কে প্রথম গণনা করেছিল? এই কোশ্চেনটা তো খুবই ডিফিকাল্ট, তাই না? কারণ মানুষের ধরো যে জন্ম, এটা তো অনেক আগে, তো ওই সময় থেকেই কোনো না কোনোভাবে মানুষ গণনা করছে, হয়তো বা সিস্টেমেটিক ভাবে করে নাই এখনকার মতো, বাট কোনোভাবে বোঝার মতো করে করছে আর কি। গণনা গণনা করা লাগছেই, ঠিক আছে? যে ধরো ওই সময়ে কেউ কাউকে কিছু জিনিস ধার দিছে, হ্যাঁ ধার দিছে, এখন সে যখন ওই তার ধার পরিশোধ করতে আসবে, তখন সে কিভাবে জিনিসটা নিশ্চিত করবে যে সে যেটা দিয়েছিল ওইটাই তাকে ফেরত দেয়ছে? তো গোনা লাগবেই, গোনা কোনো না কোনোভাবে লাগবেই। তো অস্থানিক সংখ্যা পদ্ধতি, এই অস্থানিক সংখ্যা পদ্ধতির মেইন আইডিয়াটা হচ্ছে
যে এইখানে আমরা কিছু প্রতীক ব্যবহার করব, যেই প্রতীকগুলোর একটা মান থাকবে, মানে যেটার একটা তোমার ভ্যালু আমাদের কাছে থাকবে। যেমন ধরো যে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদেরকে। ধরো এই যে একটা ডান্ডা যদি আমি দেই, এই ডান্ডার মানে হচ্ছে 1, দুইটা ডান্ডা দিলে এটার মানে 2। হ্যাঁ, মানে ওই সময়কার আগেকার মানুষ এটাকে, বাই দ্য ওয়ে এই জিনিসটাকে, এই যে এখন যে সংখ্যা পদ্ধতি তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, এইটাকে বলা হয় হায়ারোগ্লিফিক্স। এটা হচ্ছে অনেক আগেকার মানুষ ব্যবহার করত, তোমার মিশরের দিকের মানুষ এইগুলা ব্যবহার করতো। তো এই যে 3টা ডান্ডা দিলে 3 বোঝায়, তারপরে হচ্ছে যেরকম 4টা ডান্ডা দিলে 4 বোঝায়, তার মানে তারা প্রতীক দিয়ে দিয়ে সংখ্যা বুঝাইতো, ঠিক আছে। তারপরে এই যে দেখো একটা ব্যাঙের মতো যদি আমি দেই, তাহলে এইটা হচ্ছে তোমার 1 লাখ বোঝায়, ঠিক আছে। তারপরে এই যে একটা সন্ন্যাসীর মতো এরকম উপরে 2 হাত উঠায় আছে, ঠিক আছে, যে মেসি যেভাবে আর কি করে সেলিব্রেশন করে, তো বৈশাখ ওইভাবে করে আছে। তো এইটা হচ্ছে তোমার কত বোঝায় দেখো, 10 লাখ, 10 লাখ বোঝায়, ঠিক আছে। তো এরকম বিভিন্ন প্রতীকের মাধ্যমে আমরা সংখ্যাকে প্রকাশ করতাম অনেক আগে, অনেক আগে। তো ওই সময়ে আমাদের এই প্রতীকগুলা কে কোথায় বসলো সেটার উপরে কোনো তোমার মানের পরিবর্তন হইতো না, ঠিক আছে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি হচ্ছে 20 না, ধরো যে 18 না, আর একটু ছোট নেই, 13 লিখবা। তুমি হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে 13 লিখবা, ঠিক আছে। কিভাবে লিখবো হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে 13 কিভাবে লিখবো? তো তোমাকে খুঁজে বের করতে হবে 13 বানানোর জন্য কোন প্রতীকগুলো ব্যবহার করা যায়, ঠিক আছে। সবচেয়ে কাছাকাছি 13-র সবচেয়ে কাছাকাছি প্রতীক কোনটা আছে, এটা তোমাকে আগে, কাছাকাছি মানের প্রতীক কোনটা আছে। তো 13কে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 13-র সবচেয়ে কাছাকাছি মান আছে হচ্ছে এই যে উল্টা ইউ আকৃতির যেই শেপটা আছে, এইটার মান হচ্ছে দেখো 10। তাহলে আমি 13-র সবচেয়ে কাছাকাছি এইটাই পাচ্ছি, তাহলে এটা আমি নিতে পারি, দেখো এখানে একটা। এরপর আমাদের 3 লেখার জন্য আছে হচ্ছে দেখো এই যে 3টা ডান্ডা আছে, এই যে 3। কারণ তুমি যদি হচ্ছে এই যে এই উল্টা ইউ আকৃতির এই জিনিসটা নিয়ে ফেলো, তাহলে কিন্তু অলরেডি তুমি 10 নিয়ে ফেলছো, 10 নিয়ে ফেলছো, তাহলে বাকি থাকে কত বলো? বাকি থাকে হচ্ছে এখানে 3 বাকি থাকে। তাহলে 3 তুমি কিভাবে আনতে পারো? এই যে ডাইরেক্ট 3 লেখার জন্য তো 3টা ডান্ডা আছেই, তাহলে এই যে তুমি 3টা ডান্ডা হচ্ছে এখানে বসায় দাও, 1 2 3, এই যে হয়ে গেল 13। দেখছো, তার মানে এইটা 10, এইটা 13। এখন কেন এটাকে আমরা অস্থানিক বলতেছি? কারণ তুমি এই জিনিসটাকে, এই সংখ্যাটাকে তুমি যেভাবেই লেখো না কেন, এটা 13ই বোঝাবে। মানে মানে হচ্ছে তুমি যদি এই 3টা ডান্ডা আগে লিখতা, এরপরে যদি এই উল্টা ইউটা লিখতা, তাহলেও এটা 13ই বুঝাইতো। তার মানে কি বুঝতেছো? তার মানে বুঝতেছো যে এইখানে আমি প্রতীক কোনটাকে আগে লিখতেছি, কোনটাকে পরে লিখতেছি, এর উপর কোনো কিন্তু তোমার সংখ্যার মানের প্রভাব নাই, ঠিক আছে। সংখ্যার মান শুধুমাত্র নির্ভর করে আমি লেখার সময় কোন প্রতীকগুলো ব্যবহার করছি এর উপরে। কিন্তু আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, মানে দশমিক, ওইখানে তুমি চিন্তা করো, আমি যদি হচ্ছে এইভাবে 10 লিখি, আর আমি যদি চিন্তা করি যে একটু আকপিচ করে দেই, অর্থাৎ এই যে শূন্যটাকে আগে নিলাম, একটাকে পরে দিলাম, দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। কোনোভাবেই তুমি বলতে পারবা না যে এই দুইটা সমান, কোনোভাবেই বলতে পারবা না। পারবা না। কারণ এইখানে কিন্তু দেখো আমাদের যেই অঙ্কগুলা বা প্রতীকগুলা, এগুলো কোথায় বসছে তার উপরেও একটা প্রভাব আছে সংখ্যার মানের ক্ষেত্রে, ঠিক আছে। আমি যখন 1কে হচ্ছে তোমার দশকের ঘরে বসাচ্ছি, তখন এটার যে মান, 1কে যখন এককের ঘরে নিয়ে গেছি, মানে একদম ডানে নিয়ে গেছি, তখন এর মান কমপ্লিটলি আলাদা। তার মানে আমরা বলতে পারি এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমাদের অঙ্ক বা প্রতীকগুলো কোন স্থানে বসতেছে, ওই স্থানের বসার উপর একটা আলাদা গুরুত্ব আছে, যেটা এই অস্থানিক সংখ্যা পদ্ধতিতে নাই। বুঝতে পারছো? এই তো জামিল এখন জিজ্ঞেস করছে যে ভাই, জামিল ভাবতেছে ভাইয়াকে একটু খাটাই, ঘুম থেকে উঠছে, আমরা উঠছি, ভাইয়াকে একটু খাটাই, 30 কিভাবে লিখবো? তুমি লেখো জামিল, তোমার এটা মর্নিং টাস্ক দিলাম আমি। এই দেখো 30 কিভাবে লিখবা, তুমি দেখবা 30-এর কাছাকাছি প্রতীক
30-এর কাছাকাছি মানের প্রতীক কোনটা আছে, তুমি দেখবে 10ই আছে, নিলা। এরপরে বাকি থাকবে 20, 20-এর কাছাকাছি মানের প্রতীক কোনটা আছে, তুমি আবারও দেখবা 10ই আছে, তাহলে আরো একটা এটা নিলা। এরপর বাকি থাকে 10, তার মানে এইটাই নিবা। তার মানে 3টা এরকম উল্টানো ইউ দিলে 30 হবে। ওকে, ঠিক আছে। তার মানে হচ্ছে, হ্যাঁ, ইমতিয়াজ রিক্যাপ করতে বলছে, এক লাইনে রিক্যাপ করি। সেটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি তারাই যাদের তোমার অঙ্ক, যাদের সংখ্যা প্রকাশের ক্ষেত্রে প্রতীক বা অঙ্কগুলো কোন জায়গায় বসতেছে এর কোনো গুরুত্ব নাই, ঠিক আছে। এই যে এই দুইটা উদাহরণ দেখলেই বুঝে যাবা যে এইটাও যা বুঝায় এইটাও তাই বুঝায়, বাট দেখো দুইটা কিন্তু ভিন্নভাবে লিখছি, তাও একই, কারণ এখানে আমরা এই দুইটা ক্ষেত্রে আমরা একই প্রতীক ব্যবহার করছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু হচ্ছে তোমার অস্থায়িক সংখ্যা পদ্ধতি নিয়ে জানবো। কেন জানবো? এগুলা থেকে এমসিকিউ কোশ্চেন আসে, ঠিক আছে। সামনে যখন তোমরা পরীক্ষা দিবা দেখবা এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতেছে। ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে মিশরীয়, বা এটাকে আমাদের হায়ারোগ্লিফিক সংখ্যা, অর্থাৎ একটু আগে যেটা দেখলাম আমরা, ঠিক আছে। তো এইটার ব্যাপারে কিছু তথ্য দেওয়া আছে, যেমন তোমার এইগুলার যে সংখ্যাগুলো আছে, প্রতীকগুলো, এগুলো 10-এর গুণিতকের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়। দেখো এই যে 10, তারপরে 100, মানে কিছু মৌলিক প্রতীক আছে, যেমন 1 থেকে 9, ঠিক আছে। বাট তুমি যদি খেয়াল করো এই যে 1 থেকে 9 পর্যন্ত আমরা যে প্রতীকগুলা প্রকাশ করছি ওইটা কিন্তু এই যে 1-এর গুণিতক আকারেই আসছে, তাই না? আচ্ছা, তো যাই হোক, যেটা বলতেছিলাম, এরপরে 10 থেকে 100, তারপরে 1000, এরপরে হচ্ছে 10,000, মানে 10-এর গুণিতক আকারেই কিন্তু জিনিসগুলা প্রকাশ হচ্ছে, প্রতীকগুলা। এরপরে আছে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি। তো ব্যাবিলনীয় হচ্ছে ব্যাবিলনের যেই সভ্যতা ইরাকের দিকে, হ্যাঁ, তোমার ইরাকের দিকে যে ব্যাবিলনের সভ্যতা, ওইখানে হচ্ছে এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হইতো। তো এইখান থেকে ইম্পর্টেন্ট যেই ইনফরমেশন সেটা হচ্ছে এই ব্যাবিলনের যে সংখ্যা পদ্ধতি সেটা ছিল 60 ভিত্তিক। আচ্ছা, ভিত্তির ব্যাপারটা এখন আমরা বুঝি নাই ভালোভাবে, বাট এই যে সামনেই পড়বো, আমি ছোট করে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি, যেহেতু কথাটা চলে আসলো। ভিত্তি বলতে বোঝায় যে তোমার সংখ্যা পদ্ধতিতে মোট আলাদা আলাদা প্রতীক কতগুলো আছে, এইটাই আমরা ভিত্তি বলতে বুঝি, ঠিক আছে। যেমন তোমার হচ্ছে এইখানে তুমি যদি গুণো আলাদা আলাদা প্রতীক কয়টা পাবা, চিন্তা করো তো। এই যে এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর হচ্ছে এই যে এখানে আছে কয়টা, এইখানে তুমি যদি চিন্তা করো আলাদা আলাদা প্রতীক আছে টোটাল 9টা, তার মানে টোটাল 15টা আছে, তাই না? তাহলে এইখানে আমাদের যতগুলো আলাদা আলাদা প্রতীক আছে সবগুলাকে মিলায় আমরা বলতে পারি এটা হচ্ছে আমার ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি, ঠিক আছে। ভিত্তি হচ্ছে, তুমি চিন্তা করতে পারো, একটা কালেকশন। ভিত্তি হচ্ছে একটা কালেকশন। ভিত্তি বলতে আসলে আমরা বোঝাই যে আমাদের যে সংখ্যা পদ্ধতি, এখানে আমরা মোট কতগুলো প্রতীক ব্যবহার করতেছি। যেমন আমাদের সবচেয়ে পরিচিত যে সংখ্যা পদ্ধতি দশমিক, এটার ভিত্তি কত হইতে পারে একটু চিন্তা করে দেখো তো। দশমিকে তুমি যত সংখ্যাই লেখো ওগুলা কোন কোন অঙ্ক দিয়ে বানাও, কোন কোন অঙ্কের বিভিন্ন তোমার বিন্যাসের মাধ্যমেই আসলে আমরা সংখ্যাগুলো লিখি, একটু চিন্তা করে বলো তো। দশমিকে কোন কোন অঙ্ক দিয়ে আমরা সব সংখ্যা লিখতে পারি? হ্যাঁ, ভেরি গুড। তুমি বলবা যে ভাইয়া এই যে আমাদের দশমিকের ক্ষেত্রে হচ্ছে টোটাল সংখ্যা হচ্ছে, সরি, টোটাল অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা। তাহলে আমরা দশমিকের ক্ষেত্রে ভিত্তি বলবো হচ্ছে টোটাল কত বলো তো, 10। তার মানে ভিত্তি বলতে বোঝায় সংখ্যা পদ্ধতিতে আলাদা আলাদা প্রতীক বা অঙ্ক কতগুলো আছে, ওই প্রতীকগুলোকেই তুমি বিভিন্নভাবে সাজায় গুছায় বিভিন্ন সংখ্যা প্রকাশ করবা, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, 0 থেকে না অনেকেই লিখছো, ভেরি গুড। তাহলে ব্যাবিলনের মানুষটা হচ্ছে এরকম 60টা আলাদা আলাদা কি করতো, প্রতীক ব্যবহার করতো। এই যে কয়েকটার এক্সাম্পল দেওয়া আছে, তুমি চাইলে একটু দেখতে পারো। যেমন ধরো যে এই যে এইটা 1 কে লেখা হইতো এই যে এইভাবে, মানে 2টা 1 যদি তুমি পাশাপাশি লেখা হইতো, লিখতে চাও তাহলে এইটা এইভাবে লিখতে হইতো, ঠিক আছে। যাই হোক, মানে এক এক সভ্যতার মানুষ এক এক ভাবে জিনিসগুলো চিন্তা করছে, ঠিক আছে। তো এখানে ডিপে যাব না আমরা, জাস্ট আমরা জেনে রাখবো এই ইনফরমেশনটা যে ভিত্তি কত ছিল। আচ্ছা, এরপর এইটা আমরা এখনো ব্যবহার করি, দেখো রোমান সংখ্যা পদ্ধতি, এইটা অস্থানিক হইলেও এটাকে কিন্তু আমরা এখনো ব্যবহার করি, তাই না? এখন আমরা ব্যবহার করি কিভাবে একটু চিন্তা করো। যে রোমান সংখ্যা পদ্ধতিতে হচ্ছে তোমার কিছু মৌলিক প্রতীক আছে, এই মৌলিক প্রতীকগুলোর কিছু নির্দিষ্ট মান আছে। যেমন রোমান সংখ্যা পদ্ধতিতে তুমি হচ্ছে এই যে একটা খাড়া দাগ দিয়ে হচ্ছে তুমি 1 বোঝাও, মানে আই এর মতো যে সিম্বলটা এটা দিয়ে 1 বোঝাও। তারপরে এই যে ভি এর মতো যে সিম্বলটা এটা দিয়ে 5 বোঝাও। এক্স দিয়ে তুমি 10 বোঝাও।
এল দিয়ে তুমি 50 বোঝাও, ক্যাপিটাল সি দিয়ে তুমি 100 বোঝাও। হ্যাঁ, এগুলো হয়তো অনেকে জানতা না। হ্যাঁ, সবাই সর্বোচ্চ এই এক্স পর্যন্ত জানো, আমি জানি, বাকিগুলো হয়তো অনেকেরই জানা ছিল না আগে, বাট এই যে এখন দেখে নিতে পারো যে রোমান সংখ্যা পদ্ধতিতে এইগুলো হচ্ছে তোমার মৌলিক প্রতীক, ঠিক আছে? এইগুলো দিয়ে হচ্ছে আমরা বড় বড় সংখ্যা বানাতে পারি। যেমন ধরো যে তোমাকে কেউ বললো রোমান সংখ্যা পদ্ধতিতে 3 বানাও, তাহলে 3 কিভাবে লিখবা তুমি? এই যে তুমি 3টা খাড়া দাগ দিবা, শেষ, 3 হয়ে যাবে, তাই না? রোমান সংখ্যা পদ্ধতিতে কেউ তোমাকে বললো যে 6 বানাও, 6 বানানোর জন্য কি করতে হয়? 6 বানানোর জন্য তোমাকে এই যে ভি এর পরে একটা 1 দিতে হয়, শেষ, তাই না? ঠিক বলছি না? হ্যাঁ। তারপরে হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতিতে তোমাকে কেউ বললো যে তোমার হচ্ছে 7 বানাও, 7 বানানোর জন্য ভি এর পরে 2টা 1 দিতে হয়, তাই না? এই তো এইভাবে আর কি তুমি হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো বানাইতে পারবে। এখন আমি জানি অনেকেই বলবা যে ভাইয়া এইখানে রোমান সংখ্যা পদ্ধতি তো পুরোপুরি অস্থানিক না, কেন? কারণ আমি যদি এই যে VR1 যে লিখলাম, এইটাকে যদি আমি এইভাবে লিখতাম যে আই আগে তারপরে ভি, এইটা তো ভাইয়া আর 6 থাকতো না, এইটা হয়ে যাইতো কি, এটা হয়ে যাইতো আমার 4, অর্থাৎ 5-এর থেকে 1 কম। তো এইখানে রোমান সংখ্যা পদ্ধতি একটু ডিফারেন্ট, মানে ওর মধ্যে কিছু অস্থানিকের প্রপার্টিও আছে, কিছু স্থানিকের প্রপার্টিও আছে। যেমন এই যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আগে পরে করলে মান চেঞ্জ হয়ে যায়। তো আমাদের বই অনুসারে রোমান সংখ্যা পদ্ধতিকে হচ্ছে অস্থানিক লেখা হয়েছে, তো আমরা অস্থানিকই চিন্তা করব, ঠিক আছে? কারণ হচ্ছে এই যে তুমি যদি এই 3টা 1-এর ক্ষেত্রে চিন্তা করো, বা এই যে 5-এর পরে 2টা 1 তুমি কিভাবে দিলা, এটা ম্যাটার করতেছে না, ঠিক আছে? 77 কিভাবে বানাবো? আচ্ছা, আপনি জিজ্ঞাসা করছো, আপনি তুমি বলছো 77 কিভাবে বানাবো, তো তোমাকে কি দেখতে হবে? 77-এর সবচেয়ে কাছের তোমার মানের প্রতীক কোনটা আছে? এই যে এল, তাহলে তুমি নিবা একটা এল। এরপর বাকি থাকে কত? 20। তাহলে 20 বানানোর জন্য তোমার কি করতে হবে বলো তো? 20 বানানোর জন্য হচ্ছে তোমাকে 2টা এক্স নিতে হবে, সরি 20 না, সরি, হ্যাঁ। এরপর সবচেয়ে কাছাকাছি মানে 27 বাকি থাকে তো, তাই না? আচ্ছা আমি একটু লিখি নিচে, এই যে আমাদের এল নেওয়ার কারণে 50 এসে গেছে, বাকি থাকে 27। তো 27-এর সবচেয়ে কাছে কোনটা? 10। তাহলে এই যে 2টা 10 নিলাম, এখানে 20 কভার হয়ে গেছে। এরপরে বানাবো কি? 7। তো 7 বানানোর জন্য আমার ভি নিতে হবে, কারণ 7-এর সবচেয়ে কাছাকাছি মান কোনটা বলো তো? 5। তাহলে আমরা ভি নিলাম একটা, 5 হয়ে গেল। এরপর বাকি থাকে 2, তো 2 নেওয়ার জন্য হচ্ছে আমি এই যে আই 2বার লিখবো, দ্যাটস ইট। এটা হচ্ছে 77। আচ্ছা, তোমাদের একটা কাজ দেই, দেখি কয়জন পারো। এই যে আজকে আমরা এইটাই করবো, বুঝছো? আজকে আমরা হচ্ছে সংখ্যা নিয়ে একটু খেলা করব, এটাই করতে আসছি আজকে। হ্যাঁ, প্রথম ক্লাস, আজকে তো সিরিয়াস আলোচনায় না গিয়ে আমরা সংখ্যা নিয়ে খেলা করব। আচ্ছা, তোমাদের একটা কাজ দেই, বলো তো রোমান সংখ্যা পদ্ধতিতে 40 কিভাবে লিখবো? 40, হ্যাঁ 40 কিভাবে লিখবো দেখি, কে লিখতে পারো? এটা কিন্তু একটু ট্রিকি আছে, একটু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। এই যে সবাই একই ভুল করছো, একমাত্র দাঁড়াও, কে পারছো? আয়শা পারছো, ভেরি গুড। সিহা পারছো, ভেরি গুড। ইমতিয়াজ পারছো, ভেরি গুড, ভেরি গুড, গুড গুড, কুল। রাহাত পারছো, আরাফাত পারছো, হ্যাঁ অনেকেই পারছো। যাই হোক, দেখে ভালো লাগলো যে তোমাদের মধ্যে অনেকে চিন্তা ভাবনা করেও অ্যান্সার দিছো এটা। হ্যাঁ, অনেকে এখন পারতেছো, এখন যখন বলছি যে ভুল হয়েছে এখন ভাবছো। 40 মানে কিন্তু তুমি এইভাবে যদি লেখো, তাহলে এটার মানে হচ্ছে তোমারটা হয় নাই। এই যে এরকম একটা ক্রস দিয়ে দিব আমি, যে এটা হয় নাই, ঠিক আছে? এটা ভুল, এটা কিন্তু ভুল। কেন? কারণ হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতির ওই যে একটা নিয়ম সবসময় কাজ করে। কি নিয়ম? ওই যে যেটার কারণে আসলে একে পুরোপুরি আমরা অস্থানিক বলতে পারি না, সেটা হচ্ছে তোমার এই 10-এর গুণিতক আকারে যেই মানের প্রতীকগুলো আছে, লাইক 1, 10, তারপরে 100, এরপরে 1000, ঠিক আছে? এই প্রতীকগুলা যখন হচ্ছে তোমার অন্য কোনো
তার পাশাপাশি বড় প্রতীকের বামে বসে তখন মানটা হচ্ছে বিয়োগ করে দেয় সে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে ক্লিয়ার হবে। যেমন তুমি একের কথা চিন্তা করো, এক যখন তার পাশের যে বড় প্রতীকটা আছে ভি, ভি এর যখন বামে বসে তখন কিন্তু ও ভি এর মান যে 5 সেখান থেকে এক বিয়োগ করে ফেলে, অর্থাৎ এটা হয়ে যায় 4। আবার যখন এই আই আই যে প্রতীকটা আছে যার মান 1, ও যখন ভি এর ডানে বসে তখন কিন্তু এই ভি এর মান 1 বাড়ায় ও করে ফেলে এটা 6। তার মানে বুঝতে পারতেছো, এই যে তোমার 10-এর গুণিতক আকারে যেই তোমার প্রতীকগুলো আছে এইগুলার একটা বিশেষ ক্ষমতা আছে, কি করতে পারে ওরা আগে পরে বসে মান বাড়াইতে বা কমাইতে পারে। যে পরে বসলে মান বাড়ে, আগে বসলে মানটা কমে যায়। তাহলে এইখানে আমাদের এই যে 40, এইটাকে কিন্তু তুমি 4টা এক্স দিয়ে এইভাবে লিখতে পারবে না, কেননা এটা রোমান সংখ্যার যে নিয়ম সেই নিয়মের বরখেলাফ বা নিয়মের ব্যত্যয় ঘটায়। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চিন্তা করতে হবে ওই যে ওইভাবে, যে তুমি 4 যেইভাবে লেখো, 4 যেইভাবে লেখো এইভাবে চিন্তা করতে হবে। 4 কিভাবে লেখো, এই যে 5-এর আগে তুমি আই বসাও, এতে করে 5 থেকে 1 কমে যায়। তো তোমাকে একইভাবে এখানে 40 লেখার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে এই যে 50 আমি লিখি হচ্ছে এল দিয়ে, তাহলে 50-এর মান আমি 10 কমাইতে পারবো তার বামে এক্স লিখে। তার মানে হচ্ছে জিনিসটা হবে এরকম, এই যে আমি শুধু এল লিখলে তো এর মান দাঁড়ায় 50, তাই না? শুধু এল লেখা মানে রোমান সংখ্যায় বোঝায় 50, বাট তার আগে যখন আমি এক্স লিখবো এইটা মানে হচ্ছে তুমি -10 করতেছো, যেটা করলে দাঁড়াবে টোটাল 40। তার মানে 40 আমরা লিখবো এক্সেল। এক্সেল ওই যে টি শার্টের সাইজ থাকে না এক্সেল, ওরকম এক্সেল এইভাবে লিখে হচ্ছে 40 আসবে। তাহলে এইবার তোমরা বলো, এইবার আশা করি সবাই পারবা। এইবার সবার উদ্দেশ্যে ওপেন কোশ্চেন, বলো 60 কিভাবে লিখবো, এটা সবার পারা উচিত। বলো বলো 60 কিভাবে লিখবো। হ্যাঁ, ভেরি গুড, এই তো। 900 কিভাবে লিখবো একটু চিন্তা করো। 900 কিভাবে লিখবো এটা তুমি চিন্তা করো, এটা তোমার হোমওয়ার্ক দিলাম। 40 যেভাবে লিখছি 900 ওইভাবে আসবে। হ্যাঁ, ভেরি গুড। এলেক্স, এলেক্স, এলেক্স না, অ্যালেক্স না কিন্তু, আবার এলেক্স কিভাবে, এই এল এর মান 50 আর তার পাশে এক্স লেখার কারণে যোগ হবে 10, সব মিলায় 60। বুঝতে পারছো? তার মানে এই একটা জিনিসই খালি রোমান সংখ্যা পদ্ধতিতে একটু ডিফারেন্ট। বুঝতে পারছো? এই যে 10-এর গুণিতক আকারে যেই প্রতীকগুলো আছে এইগুলা আগে পরে বসলে কিন্তু একটু তোমার ই করে ফেলে, অঘটন বা হচ্ছে একটা ব্যতিক্রম ঘটায় ফেলে, ঠিক আছে? এই যে 10-এর আমি একটু মার্ক করে দিই কোনগুলো একটু তোমার ভিন্ন প্রকৃতির, এক্সেপশনাল। এই যে এইটা, 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 হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার একটু আগে পরে বসলে কিন্তু গ্যাঞ্জাম, মানে তখন একটু চিন্তা ভাবনা করতে হবে ওই নিয়মের মধ্যে দিয়ে। হ্যাঁ, 900 পেরে গেছে অনেকে, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, তাহলে 900টা তোমাদের হোমওয়ার্ক থাকলো, করো এটা। 900 এটা ইজি, এখন তো এটা পারা উচিত। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই, আমাদের আরো অনেক কিছু আছে। মায়ান সংখ্যা পদ্ধতি। তো মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে মায়ান সভ্যতায় আসছে। ইনফ্যাক্ট তোমরা যদি একটু পড়ে দেখো, মায়া সভ্যতাকে হচ্ছে সবচেয়ে আদি সভ্যতাও বলা হয়। তোমরা যারা হচ্ছে একটু সাধারণ জ্ঞানে পটু আছো তারা এটা আমার সাথে এই করতে পারো, ক্রস চেক করে করে দেখতে পারো। মায়ান সভ্যতা হচ্ছে পৃথিবীর অন্যতম আদি সভ্যতা, ঠিক আছে? তো তাদের সময়ে যেই প্রতীক, সরি, তাদের সময় তারা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো এটা হচ্ছে 20 ভিত্তিক, ঠিক আছে? 20 ভিত্তিক, অর্থাৎ এইখানে এই যে টোটাল গুণে দেখো তুমি, এই যে পাশে হচ্ছে প্রতীক দেওয়া আছে সবগুলা, এইখানে হচ্ছে টোটাল তোমার 20টা প্রতীক আছে, এই যে গুণে দেখো এখানে দেওয়া আছে। তো এই জিনিসটা একটু মনে রেখে এটা পরীক্ষা আসে, 20টা ভিন্ন ভিন্ন প্রতীক আছে মায়ান সভ্যতায়। মায়ান সভ্যতা হচ্ছে তোমার প্রবাবলি সাউথ আমেরিকার দিকে হচ্ছে মায়ান সভ্যতা শুরু হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের জন্য প্রথম কুইজ, দেখি কে পারো। তো আমাদের হচ্ছে এইভাবে কুইজ শুরু হবে, ঠিক আছে? মানে কুইজ আসতে থাকবে, টপিক পড়ানোর পর তোমাদের পার্টিসিপেট করতে হবে, এরপর লিডার বোর্ড দেখাবো আমরা, ঠিক আছে? আমি পোল এখনো লঞ্চ করি নাই, তোমরা কোশ্চেনটা পড়ো, পোল লঞ্চ করে দিব। ঠিক আছে, আমি পোল লঞ্চ করে দিই, হ্যাঁ।
ওকে, পোল এন্ড করে দিই। মেজরিটি অ্যান্সার দিয়ে দিয়েছো অপশন ডি, ভেরি গুড। বলছে নন পজিশনাল, এটার বাংলা করতে হইতো তোমাকে। এটার বাংলা হয়তো অনেকে বুঝো নাই নাকি, আমি জানি না। প্যারালটেক্স পেয়ে যাওয়া, প্যারালটেক্স যারা এখনো পাওয়া নাই পেয়ে যাবা, সমস্যা নেই, ব্রাঞ্চে একটু যোগাযোগ রাখো, পেয়ে যাবা। তো নন পজিশনালের বাংলা হচ্ছে অস্থানিক, এটাই জানতে হইতো। নন পজিশনাল মানে হচ্ছে অস্থানিক। এখন তো বাকিটা সহজ, কোনটা অস্থানিক। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাইয়া এইখানে এই যে এ যেটা আছে এইটা তো হচ্ছে দেখে মনে হচ্ছে অস্থানিক, এইটার ব্যাপারে কি করব? তো তোমার অনেক সময় এমসিকিউতে হচ্ছে এরকম বুদ্ধি খাটাইতে হবে। মানে তুমি একটা জিনিস দেখো নাই জীবনেও, ধরো এ তুমি কখনো এর আগে দেখো নাই, দেখছো ইংলিশে দেখছো, বাট এই যে সংখ্যা পদ্ধতি পড়তে গিয়ে এখন পর্যন্ত এ দেখো নাই। তো তুমি কি করবা এর ব্যাপারে? তুমি হচ্ছে দেখবা কোশ্চেন যেটা চাইছে ওই অনুযায়ী তুমি অ্যান্সার পাইছো কিনা। পাইলে তোমার আর অন্যদিকে তাকানোর দরকার নেই। কেন তাকাবা? এত সময় নষ্ট করার কোনো কারণ আছে? কোনো কারণ নাই। বলছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, ভি কোথায় আছে? ভি রোমান সংখ্যা পদ্ধতিতে আছে, 5। ভি মানে 5, রোমান সংখ্যা পদ্ধতি অস্থানিক, তাহলে ভি অস্থানিক, শেষ। আর বাকি দিকে তাকাবো কেন? হ্যাঁ, তাকাবো, সামনে গিয়ে তাকাবো। হ্যাঁ, হেক্সাডেসিমাল, এই যে অনেকে বুঝে ফেলছো, ঠিক আছে, ভেরি গুড। আমি লিডারবোর্ডটা শেয়ার করি। তাহিয়া সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। এরপর আলিফ, আফ্রিদা এবং আরো অনেকে, তোমাদের সবাইকে কনগ্রাচুলেশনস। ঠিক আছে, সামনে আগাই। ওকে, অস্থানিক সংখ্যা পদ্ধতির চ্যাপ্টার ক্লোজড। এখন ঢুকতেছি আমরা একটু বলতে পারো সিভিলাইজড দুনিয়ায়, সিভিলাইজড নাম্বার সিস্টেমে, যেটা হচ্ছে তোমার স্থানিক সংখ্যা পদ্ধতি। এইখানে আমরা যখন সংখ্যার গণনা করব, সংখ্যা যখন লিখব, তখন লেখার ক্ষেত্রে আমরা খুবই সাবধান থাকব। কেননা এখানে আমাদের সংখ্যাগুলোর প্রতীকগুলার নির্দিষ্ট মান থাকবে, তার পাশাপাশি স্থানীয় মানও থাকবে। তাহলে ভাইয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট দুইটা লাইন বলে ফেলছে। হ্যাঁ, আচ্ছা ব্রেক, হ্যাঁ একটু পরে ব্রেক দিব, তোমাদের ছোট্ট একটা টি ব্রেক দিব, যাও একটু পরে দিব। হ্যাঁ, আমরা একটু শুরু করি এটা, তারপর দিব। তো কি আমি দুইটা ইম্পর্টেন্ট লাইন বলে ফেলছি, যে স্থানিক সংখ্যা পদ্ধতি তারাই যাদের দুইটা বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে তোমার হচ্ছে কিছু প্রতীক থাকবে, প্রতীকগুলার হচ্ছে দুইটা বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে তোমার নির্দিষ্ট কিছু মান থাকবে, মানে হচ্ছে কোন প্রতীক দিয়ে আমরা কি বুঝাই। যেমন ধরো আমি যদি তোমার সামনে হচ্ছে 8 লিখি, তাহলে তুমি বুঝো 8টা জিনিস, তাই না? আমি যদি তোমার সামনে 7 লিখি, তুমি বুঝো 7টা জিনিস, 7টা জিনিস। তো তোমার কাছে একটা মিনিং আছে এই 8 অথবা 7 লেখার। তো এইগুলোকে আমরা বলি প্রতীক, অর্থাৎ প্রত্যেকটা প্রতীকের নির্দিষ্ট মান আছে। আর আরেকটা কি, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্থানীয় মান আছে। এইটা বলতে আসলে কি বুঝাই, খুবই সহজ, আগেও বলছি একবার। এই যে আমি যদি 10 এইভাবে না লিখে, 10-এর মধ্যে 1 আর 0-কে এইভাবে না লিখে যদি আমি 0 আগে 1 পরে এইভাবে লিখি, হবে? হবে? তুমি কি দুইটাকে একই হিসাবে ট্রিট করবা? করবা না, তুমি বলবা এইটার মান 10, এইটার মান 1, দুইটা কোনোভাবেই সমান না। এখন তুমি যদি একটু ঠান্ডা মাথায় দেখো, তুমি কি পাবা? তুমি পাবা যে এইখানে 10 লিখতে আমি কি করছি বলো তো, একটা 1 নিছি আর একটা 0 নিছি। একইভাবে এইখানে 1 লিখতেও কিন্তু আমি কি করছি, একটা 0 নিছি, একটা 1 নিছি, প্রতীক হিসাবে চিন্তা করলে। তাহলে এদের ব্যবহৃত প্রতীক কিন্তু একই, ব্যবহৃত প্রতীক একই, কিন্তু মান কিন্তু সমান নয়, কিন্তু মান ভিন্ন। এর কারণ কি? প্রতীক একই ব্যবহার করছি কিন্তু মান ভিন্ন, এটার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে প্রতীকগুলা কোথায় বসাইছি তার একটা গুরুত্ব আছে। তো আমি এইখানে এই যে দেখো, 1কে রাখছিলাম এই মানে বাম পাশে 1কে রাখছিলাম দশকের ঘরে, 0কে রাখছিলাম এককের ঘরে। বাট ডান পাশে যে সংখ্যাটা লিখছি এইখানে কিন্তু ঘটনা পাল্টায় গেছে। আমি 0কে রাখছি দশকের ঘরে, 1কে রাখছি এককের ঘরে, এই কারণেই মান পুরা ওলট পালট হয়ে গেছে। বুঝতে পারছো? নোট চাইলে করতে পারো, বাট সব করার দরকার নেই। ইম্পর্টেন্ট যতটুকু তোমার বোঝার জন্য লেখা দরকার লিখতে পারো, সব করার দরকার নেই, কারণ তুমি তো এটা পাবাই, এই পুরো পিডিএফটাই আমি যে লেখালেখি করতেছি এইটাই তুমি পাবা ক্লাস শেষে। ওকে, তার মানে কি বুঝলা? রিক্যাপ করে দিচ্ছি, যাদের রিক্যাপ দরকার ছিল এই যে রিক্যাপ করে দিচ্ছি। স্থানিক সংখ্যা পদ্ধতি তারাই যাদের ক্ষেত্রে ব্যবহৃত প্রতীকগুলার
আমার নির্দিষ্ট মানও থাকবে, আবার স্থানীয় মান থাকবে, ঠিক আছে। তো আমরা এটাই সামনে বিভিন্ন সংখ্যা পদ্ধতির জন্য দেখব। তো সবচেয়ে বেশি ব্যবহৃত 4টা স্থানিক সংখ্যা পদ্ধতি এখানে দেওয়া আছে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এইগুলোই সামনে পড়বো। তো এখানে একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতির এক্সাম্পল দেওয়া আছে, একটু যদি খেয়াল করো। ডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা এক্সাম্পল 1125। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কিভাবে বুঝলেন এটা ডেসিমাল, এটা অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল না, এটা কিভাবে বুঝলেন? এই যে পাশে হচ্ছে সুন্দর করে 10 লেখা ছিল ছোট করে, খেয়াল করছো? এই 10টাই আসলে ওর গোত্র পরিচয় দিচ্ছে, বা ওর জাতের বংশের পরিচয় দিচ্ছে, যে এই সংখ্যাটা আসলে কোন গোত্রের, কোন বংশের, হ্যাঁ, কোন জাতের। এই যে এখানে পাশে ছোট করে লেখা 10, 10 মানে হচ্ছে দশমিকের ভিত্তি। ভিত্তি তাহলে কি দাঁড়ায় বলতো? ভিত্তি দাঁড়ায় কোন একটা সংখ্যা পদ্ধতিতে কতগুলো প্রতীক বা অঙ্ক আছে, মৌলিক মৌলিক কতগুলো প্রতীক আছে। তুমি দশমিকের ক্ষেত্রে যদি চিন্তা করো, টোটাল হচ্ছে দশমিকের ক্ষেত্রে 0 থেকে শুরু করে 1 2 এইভাবে করে করে 9 পর্যন্ত মোট 10টা প্রতীক বা 10টা আলাদা আলাদা অঙ্ক আছে, মোট 10টা প্রতীক আছে। এই কারণেই আমরা এই দশমিকের ভিত্তিকে 10 দিয়ে প্রকাশ করি, বুঝতে পারছো? তার মানে ভিত্তি বলতে বোঝায় সংখ্যা পদ্ধতিতে মোট কতগুলো প্রতীক বা অঙ্ক আছে, যেগুলোকে আমরা বিভিন্ন জায়গায় বসায় বসায় বিভিন্ন সংখ্যা লিখব। যেমন 1125, এই 1125-এ দেখো এই এককে আমরা হচ্ছে যে এখানে 3 বলতে আসলে তাদের সূচককে বোঝানো হয়েছে বা স্থানীয় ঘরকে বোঝানো হয়েছে, যে এটা ইন্ডেক্স, এটা মানে হচ্ছে সূচক। এই 5-এর উপরে 0 লেখার অর্থ হচ্ছে এটা এককের ঘরে বসছে, এই 1 লেখার অর্থ এটা দশকের ঘরে বসছে, এই 2 লেখার অর্থ এটা শতকের ঘরে বসছে, আর এই 3 লেখার অর্থ এটা হাজার বা সহস্রর ঘরে বসছে, ঠিক আছে। তার মানে দেখো প্রত্যেকটা অঙ্ক আমি এখানে বসাইছি। এই যে এই বামের 1টা ওকে আমি হাজারের ঘরে বসাইছি, তারপর তার ঠিক ডানের যে 1টা এইটাকে আমি শতকের ঘরে বসাইছি। তুমি যদি হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতিতে থাকতা, তাহলে তুমি বলতা এই দুইটা 1 একই, এদের মান এখানে একই। বাট এখন তুমি যেহেতু স্থানিক সংখ্যা পদ্ধতিতে আসো, এখন কিন্তু তুমি বলতে পারবা না যে এই 1 দিয়ে আমরা যা বোঝাচ্ছি, এই ডানের 1 দিয়ে আমরা একই জিনিস বোঝাচ্ছি, না, কোনোভাবেই না। এই একদম বামের যে 1, ওর মান আসলে 1 না, ওর মান 1 না, ওর মান হচ্ছে 1 ইন্টু, এই যে ও কোন ঘরে বসছে, হাজারের ঘরে, 1 ইন্টু হাজার মানে 1000। এই সংখ্যা গঠনে 1125 সংখ্যার মধ্যে ওর কন্ট্রিবিউশন বা ওর মান 1000। তুমি ওকে এক বলে তারাই দিতে পারবা না যে তোর মান তো এক, তুই যা, না, ও কিন্তু হাজারের ঘরে বসছে, মানে ওর অবস্থান অনেক উপরে, তাহলে ওকে তোমাকে চিন্তা করতে হবে হাজার হিসাবে। তার ঠিক ডানের 1 যেটা, মানে যে আমাদের শতকের ঘরে যেই 1টা বসছে, তুমি যদি ওকে 1 হিসাবে তুমি যদি ওকে আইডেন্টিফাই করো, তাহলে তুমি ওকে চিনতে ভুল করছো। ও কিন্তু শতকের ঘরে বসছে, ওর মান কিন্তু তোমার 1 না। এই 1 এর মান হচ্ছে তোমার 1 ইন্টু শতক বা 100, মানে এটা 100। তার মানে বুঝতে পারতেছো যে আমাদের অঙ্কগুলা, আমাদের এই স্থানিক সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলা কে কোথায় বসতেছে এর উপর একটা প্রভাব আছে। এইগুলো ছোটবেলায় পড়ছো। তারপর এই যে ডানের যে তোমার 2টা আছে, এইটার যে মান সেটা কত হবে বলো তো? ওর মান শুধু 2 না, ও যেহেতু দশকের ঘরে বসছে, ওর মান 2 ইন্টু 10 বা 20। আর ফাইনালি একদম ডানের যে 5টা আছে, ওর মান কিন্তু 5ই হবে, কারণ ও এককের ঘরে বসছে, তার মানে 5 ইন্টু 1 5। এই যে, তাহলে আমি ভেঙে ভেঙে দেখাই দিছি এই 1125 সংখ্যা বানানোর ক্ষেত্রে কোন অঙ্কের ভূমিকা কত, ঠিক আছে। তো সবগুলা যোগ করলে কিন্তু তুমি দেখবা যে 1125ই আসতেছে, তাই না? সবগুলা যোগ করলে তুমি দেখবা এখানে 1125ই আসতেছে, ঠিক আছে। তো এইটুকু আশা করি বুঝতে পারছো যে আমাদের এই 1125 যে দশমিক সংখ্যা বা স্থানিক সংখ্যা যেটা আমরা লিখছি, স্থানিক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা, এটা এখানে কিন্তু অঙ্কগুলা কে কোথায় বসতেছে তার উপর একটা প্রভাব আছে। একইভাবে যে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে অঙ্কগুলা দেখবো সামনে, এইগুলোর জন্য একই কথা প্রযোজ্য হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমার এই পজিশন, ডিজিট, এগুলো তো বুঝলা, পজিশন, ডিজিট, বেজ মানে ভিত্তি, এটাও বলে দিছি আমি। দুইটা জিনিস বাকি আছে তোমাদের কাছে, এখনো দুইটা জিনিস বোঝা বাকি, সেটা হচ্ছে যে ভাইয়া এই যে এমএসডি বলতে কি বোঝায় আর এলএসডি বলতে কি বোঝায়।
এমএসডির ফুল ফর্মটা হচ্ছে তোমার মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে সবচেয়ে দামি সংখ্যা, এইভাবে আমি বুঝাই। সবচেয়ে দামি বা সবচেয়ে পশ সংখ্যা কোনটা, এটা চিন্তা করো তো, কার মান সবচেয়ে বেশি, কার দাম সবচেয়ে বেশি সংখ্যায়। আর লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটা মানে তুমি চিন্তা করো সবচেয়ে গরিব সংখ্যা কোনটা, ঠিক আছে, সবচেয়ে কম দামি সংখ্যা কোনটা, চিন্তা করো তো। তো এই যে এককে তুমি চিন্তা করো, মাত্র এক, ধর এটা আর কি, এত গরিব, ঠিক আছে, ছোট। বাট তুমি যদি দেখো এই এই 1125 সংখ্যা গঠনে 1000 ভূমিকা রাখতেছে, 1000 মান দিয়ে ভূমিকা রাখতেছে। তার মানে ও অঙ্ক হিসাবে এক, বাট ও কিন্তু এখানে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতেছে, কারণ ও সবচেয়ে বামে বসছে। তার মানে মনে রাখবা, আমাদের সবচেয়ে বামের যেই অঙ্ক থাকে স্থানিক সংখ্যা পদ্ধতিতে, এটাকে আমরা বলি এমএসডি, সবচেয়ে দামি সংখ্যা বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে এই তোমার সংখ্যার ক্ষেত্রে এমএসডি কে বলো? এমএসডি হচ্ছে আমাদের মহেন্দ্র সিং ধোনি না? কেউ আবার এটা ভাইবো না যে এমএসডি মানে মহেন্দ্র সিং ধোনি, ধোনি না। হ্যাঁ ধোনি, অবশ্যই ধোনি, বড় লোক, কিন্তু সেটা হচ্ছে ওয়ান, এই যে ওয়ান। আর এলএসডি কে? এলএসডি হচ্ছে এই যে সবচেয়ে কম মানের যে অঙ্কটা আছে, হ্যাঁ একদম গরিব, এই যে 5। তাহলে এলএসডি হচ্ছে 5, বুঝতে পারছো? ওকে, তো আমরা সামনে আগাই। ভিত্তির ব্যাপারটা বলে দিছি। ভিত্তি মানে হচ্ছে তোমার কি বলতো, যে কয়টা অঙ্ক ব্যবহার করা হয় সংখ্যা পদ্ধতির মধ্যে, ওইটাকে ভিত্তি বলে। আচ্ছা, কুইজ নাম্বার 2, এটা একটু দেখো, আমি পোল দিয়ে দিচ্ছি। ইমতিয়াজ বলছে এলএসডি মানে হচ্ছে লাহেন্দ্র সিং ধোনি। আচ্ছা, কি ধোনির আরেক ভাই না? মাঝের গুলো কিছুই না, মাঝের গুলো আমজনতা। এমএসডি আর এলএসডির মাঝের গুলো আমজনতা, তাদের কোনো আলাদা পরিচয় নেই। ঠিক আছে, 2 নাম্বার কুইজ আশা করি তোমরা দেখছো, আমি হচ্ছে পোলটা দিয়ে দিচ্ছি। ওকে, পোল এন্ড করে দিই। এটা একদম সিম্পল একটা কোশ্চেন। এই যে কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? বেজ বা ভিত্তি। হ্যাঁ, তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, তো আমরা লিডার বোর্ডে যদি যাই, দেখতে পাচ্ছি ধ্রুব সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে, এরপরে তাফসির, ইমতিয়াজ, আফরিদা, আলিফ, সামিহা, পরান, আদিত্য, তাহমিদ, সিজান এবং আরো অনেকে, তোমাদের সবাইকে কনগ্রেচুলেশন। হ্যাঁ, লিডার বোর্ড দেখাইছি। আর তোমরা যে প্রথম কুইজে শুধুমাত্র টপ 3 নাম পড়ছি দেখে অনেকে মাইন্ড করছিল, এই জন্য এইবার সবার নাম পড়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে এখানে বলা আছে, অলরেডি তো বলছি যে আমাদের এখানে মোট ডিজিট আছে 10টা। তো ডিজিটগুলো কিভাবে সংখ্যা গঠন করে, ওই যে আমি এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে কাকে কাকে বসাচ্ছি, এটার উপর ভিত্তি করে আমার সংখ্যাগুলো আসবে, তাই না? যেমন এই যে 525 সংখ্যাটা কেমনে আসতেছে, এই যে এই 5-এর ভূমিকা হচ্ছে 5 × 1, দশকের ঘরে বসছে তাহলে তার ভূমিকা হবে 2 × 10। তারপরে হচ্ছে তোমার এই একদম বামের 5 হচ্ছে শতকের ঘরে বসছে, তাহলে তার ভূমিকা হবে 500। সব মিলায় যোগ করলে আসে হচ্ছে তোমার 525। তাহলে তুমি কি একটা জিনিস খেয়াল করছো, আমরা এই যে যে সংখ্যাগুলোকে গুণ দিচ্ছি, সরি অঙ্কগুলোকে যে গুণ দিচ্ছি 1, 10, 100, এই 1, 10, 100 এগুলো কিভাবে আসলো? তুমি বলবে ওই যে ভাইয়া ছোটবেলা থেকে মুখস্থ করছি, একদম ডানে বসে এককের ঘর, এরপরে বসে দশক, একক, দশক, শতক, সহস্র, অযুত, নিযুত, লক্ষ, কোটি, এরকম তো ভাইয়া ছোটবেলা থেকে মুখস্থ করছি। আপনি আবার এখন কি বলতে আসছেন? এটাই তো মুখস্থ করছি, এটাই না, এটা একটা তোমার ম্যাথ থেকে আসছে। কিরকম? এই যে এক মানে আসলে এক না, এই এক মানে আসলে তোমার 10⁻0। তারপরে এই 10 মানে 10 না, এটা মানে হচ্ছে 10⁻1। এই 100 মানে 100 না, আসলে এটা আসছে 10⁻2 থেকে। অর্থাৎ তুমি যদি ভাইয়া খেয়াল করো, তুমি দেখতে পাবা এই যে এই 10 তো পরিচিত জিনিস, এই 10-এর তো একটা পরিচয় আছে, এই 10 তো আমার পরিচিত। কি এটা? কি এটা? হচ্ছে ভিত্তি। এই 10 মানে ভিত্তি, বেস, এটা পরিচিত জিনিস, এটা অলরেডি দেখা জিনিস। এই 10 10 10 10 এগুলো ভিত্তি ভাইয়া। তুমি যেটা মুখস্থ করছো, তোমাকে ছোটবেলায় কম বুঝো, তোমার বয়স ছোট ছিল, ব্রেনের সাইজ ছোট ছিল, তোমার দায়িত্ব কম ছিল, এই কারণে তোমাকে এইভাবে মুখস্থ করানো হয়েছে। এই যে বলো একক, দশক, শতক, বাট এই একক, দশক, শতক কোথা থেকে আসছে? এইটা আসছে এই যে তোমার 10⁻0, 10⁻1, 10⁻2। এখন তুমি বলবা যে ভাইয়া
10 তো বুঝলাম ভিত্তি থেকে আসছে, এই 10-এর মাথায় যে 0, এরপরে 1, এরপরে 2 বসাইতেছেন, এই জিনিস কই থেকে আসলো? এই যে প্রথমে বসাইলেন এককের জন্য 0, এরপরে 1, হ্যাঁ, এরপরে আপনি বসাইতেছেন হচ্ছে আবার 2, মানে এক এক করে বাড়াইতেছেন যে আপনি, এটা আসলে কই থেকে আসতেছে? এইটা আসতেছে হচ্ছে ভাইয়া আমাদের এই যে সূচক থেকে। আমরা প্রত্যেকটা আমরা অঙ্কের উপরে একটা সূচক লিখছিলাম, মনে আছে? একদম ডানে, মানে যে সবচেয়ে গরিব সংখ্যা তার উপরে সূচক লিখছিলাম 0। এরপর যত আমরা বামের দিকে যাব আমাদের এক এক করে বাড়বে, ঠিক আছে? এক এক করে বাড়বে সূচক, মানে চিন্তা করতে পারে এটা একটা পজিশন বোঝাচ্ছে যে একদম ডানের পজিশনটা 0, এরপরে 1 বাড়ছে, 1 নাম্বার পজিশন, এরপরে 2 নাম্বার পজিশন, এইভাবে করতে করতে আমরা আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্কের একটা পজিশন দেই যে ও কত নাম্বার পজিশনে বসছে, মানে সিট নাম্বার, ও কত নাম্বার সিটে বসছে। এই যে ওর 0 নাম্বার সিটে বসছে, ও 1 নাম্বার সিটে, ও 2 নাম্বার সিটে, তাহলে ওর স্থানীয় মানটা কোথা থেকে আসতেছে? এই যে আমি তোমাকে 10, 100 যা যা লিখে এখানে দেখাচ্ছি না, এই সবগুলোকে বলা হয় হচ্ছে, এইগুলাই হচ্ছে সেই স্থানীয় মান। তাহলে স্থানীয় মান কিভাবে আসে বলো? স্থানীয় মান বের করার সূত্রটা খুবই সহজ। কোন একটা সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আসবে তার বেস টু দি পাওয়ার ইন্ডেক্স, এটা সূত্র। যেমন এই 2 এর স্থানীয় মান কিভাবে আসছে? আমার 2 এর পজিশন কত? 1, এই যে 1 নম্বর ইন্ডেক্স, তাহলে 2 এর জন্য ইন্ডেক্সের ঘরে দেখো 1 বসাইছি, আর এই যে এটা তো একটা দশমিক সংখ্যা, এই জিনিসটা তো একটা দশমিক সংখ্যা পদ্ধতি, তার মানে ভিত্তি 10, এই কারণে যে 10 টু দি পাওয়ার 1, এইটা হচ্ছে 2 এর স্থানীয় মান, ঠিক আছে? নট আইসিটি, দিস ইজ ম্যাথ। আইসিটির অনেক কিছুই আসলে ম্যাথ থেকে আসে। ম্যাথ আসলে বলতে পারো ইউনিভার্সের যে প্যাটার্ন, ইউনিভার্সের চলার যে রুল, এইটাই ম্যাথ। হ্যাঁ, ব্রেক, এক্স্যাক্টলি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমরা ছোট্ট একটা টি ব্রেক দিব, একটু চা পান করে আসতে পারো। আচ্ছা দেখি পোল নিয়ে দেখি, বুঝছো কয়জন? যা যা কথা ভাইয়া বলে গেল এতক্ষণ সকাল সকাল, কয়জন বুঝতে পারছো? হ্যাঁ, একটা ব্রেক থাকবে 5 মিনিটের। হ্যাঁ, তোমরাও একটু রেস্ট নাও, আমি একটু রেস্ট নিই, তারপরে আবার কথাবার্তা হবে। আমাদের এখনো আরো 3টা সংখ্যা পদ্ধতি বাকি আছে। মেজরিটি বুঝছো, বাট এখনো অনেকের মনে একটু কনফিউশন আছে। আচ্ছা ঠিক আছে, আমরা কনফিউশনে বাকি সময় ধরে আবার দূর করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে একটা ব্রেক নাও, মাথা ঠান্ডা করো, তারপর আবার আমরা এখন কন্টিনিউ করব হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। বাট একটু রিক্যাপ করি, অনেকেরই দেখলাম রিক্যাপের প্রয়োজন আছে। যেমন আমাকে রাইকা জিজ্ঞাসা করছো 525-এ ইন্ডেক্স কোনগুলো? এই যে প্রত্যেকটা অঙ্কের পজিশন দেখো, আমার একদম ডানে ইন্ডেক্সটা সবসময় 0 হয়, যেমন এখানে আমি 0 লিখছি 5-এর উপরে। তারপর তার ঠিক বামের যে 2টা আছে ওইটার উপরে 1 লিখছি, কারণ ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, এরপর এক এক করে বাড়ে। তুমি এগুলোকে চিন্তা করতে পারো সিটের নাম্বার। একদম ডান পাশের সিট নাম্বার দিছি 0, তার বামের সিটের নাম্বার দিছি 1, তার ডানের বামের সিটের নাম্বার দিছি 2, এভাবে এক এক করে বাড়বে। তো কোন অঙ্ক কোন সিটে বসছে ওইটাই তার ইন্ডেক্স। ক্লাস শেষ হবে 11টায় ভাইয়া। ওকে, তো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাই। বাইনারি সংখ্যা পদ্ধতি, এটাকে বলা হয় কম্পিউটারের ভাষা। এটাকে কম্পিউটারের ভাষা বলতে পারো, মানে ভাষা বলতে কম্পিউটারের ভাষা যেই সংখ্যা পদ্ধতির উপরে কাজ করে, বা কম্পিউটারের জন্য বানানো যে সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, এইভাবেও বলি। কম্পিউটারের জন্য ব্যবহৃত যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে এই বাইনারি, অর্থাৎ কম্পিউটার সবকিছু বাইনারিতে বুঝে। কম্পিউটারের যত হিসাব নিকাশ সব বাইনারিতে হয়। কম্পিউটার অনেক তোমার জটিল কাজ করতে পারে, বাট সে এই সবচেয়ে সহজ যে সংখ্যা পদ্ধতি সেটাকে বেছে নিছে। হ্যাঁ, এটা অবশ্যই কারণ আছে, কারণ কম্পিউটারকে আমরা ভেতরে যত সহজে বানানো যায় এটাই চিন্তা করছি, এই কারণে আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতি নিছি কম্পিউটারকে বানানোর জন্য। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কি, এত যে বলতেছি বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি বাইনারি মানে কি, কি বুঝো তুমি বলো তো? বাংলায় বাইনারি বলতে কি বুঝো? 2, বাইনারি মানে 2, ইউনারি মানে 1, বাইনারি মানে 2, কি বলে এটাকে, ট্রাইনারি মানে হচ্ছে 3, এরকম ভাবে আমরা বুঝি না? তাহলে বাইনারি মানে হচ্ছে 2। এই 2 কথাটা কই থেকে আসলো? এই যে বাইনারির যে ভিত্তি সেখান থেকে আসছে। বাইনারির ভিত্তি 2। এখন ভিত্তি 2 কেন? কারণ হচ্ছে এইখানে ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে তোমার 2টা, একটা 0 একটা 1। এই কারণে আমরা বলি
আমার বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, ঠিক আছে, যেহেতু দুইটা মাত্র অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় 0 আর 1। এখন তোমার মাথায় একটু মানে কি বলা যায়, একটু উথাল পাথাল ঢেউ শুরু হবে যে আয় হায়, দুইটা মাত্র প্রতীক দিয়ে কেমনে আমি এত এত সংখ্যা বানাবো, এইটাই ম্যাজিক, ঠিক আছে। তুমি দেখবা যে কিভাবে শুধুমাত্র 0 বাইনারি লজিকের বাইরে কি কম্পিউটার হয় না? না, কম্পিউটার তুমি বলবা যে ভাই আমি তো কিবোর্ড দিয়ে 10 20 30 40 525 যা যা মন চায় সব সংখ্যা লিখতে পারি, আমি তো অন্যান্য সংখ্যা পদ্ধতিতেও কম্পিউটারে লিখতে পারি, বা ওই যে ক্যালকুলেটরে যোগ বিয়োগ করতে পারি কম্পিউটারে, তাহলে আপনি কিভাবে বললেন যে কম্পিউটার বাইনারি ছাড়া আর কিছু বুঝে না? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি হয়তো বা কম্পিউটারে লিখতেছো 10 যোগ 10, কম্পিউটার তোমাকে দিচ্ছে 20, বাট কম্পিউটার যখন ভিতরে হিসাব নিকাশ করতেছে ও সব কিছুকে বাইনারিতে রূপান্তর করে নিয়ে করতেছে। এখন তুমি বলো ভাই রূপান্তর কিভাবে করতেছে, ওইটা আমাদের সামনের পড়া। ওকে, তো ওইটা আজকে যাব না। তো বাইনারি সংখ্যা পদ্ধতির জাদু হচ্ছে এখানে শুধুমাত্র দুইটা প্রতীক 0 আর 1। তো এখন কোশ্চেন আসবে যে ভাইয়া 0 আর 1 দিয়ে আমরা কেমনে এত এত সংখ্যা বানাবো? তো এইটা খুব সুন্দর একটা উপায়ে করা হয়। কিভাবে দেখো, আমরা একদম ছোট সংখ্যা কি পাই বলো? বাইনারিতে চিন্তা করলে 0 পাই, এরপরে 1 পাই, তাই না? আমরা যদি লজিক্যালি আগাই, 1 এর মান তো 0-র চেয়ে বড়, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই যে বাইনারিতে আমরা যদি সিরিয়ালি সংখ্যা লেখা শুরু করি, আর ধরো তার সমতুল্য দশমিক মানগুলো এখানে লেখার চেষ্টা করব, তাহলে আমি বলতে পারি বাইনারিতে যেটা 0, দশমিকেও সেটা 1, বাইনারিতে যেটা 1, দশমিকেও সেটা 1, কোনো সমস্যা নেই। এখন তোমার সমস্যা লাগবে এই যে তুমি যখন 2 লিখতে যাবা, তুমি যখন বাইনারিতে 2 লিখতে যাবা, তুমি দেখবা যে আয় হায় আমার হাতে তো অঙ্কই নাই, 0 আর 1 দিয়ে তো আমি দুইটা সংখ্যা লিখে ফেলছি, বাট 2 লেখার জন্য তো বাইনারিতে কিছু নাই, বাইনারিতে 2 বলতে কিছু নাই, কারণ বাইনারিতে প্রতীকী আছে দুইটা 0 আর 1। তা বাইনারিতে তোমার যাই লিখতে হবে 0 আর 1 দিয়ে ঘুরায় পেঁচায় লিখতে হবে, যাই লেখো, যেই সংখ্যাই লেখো, যত বড় সংখ্যাই লেখো। তার মানে 2ও তোমাকে এমন ভাবে লিখতে হবে, 2ও তোমাকে এমন ভাবেই লিখতে হবে যেখানে শুধুমাত্র 0 আর 1 আছে। তো তুমি বললা মহা মুসিবতে যায় হায়, 0 আর 1 দিয়ে আমি 2 কিভাবে লিখতে পারি? তো তোমার মাথায় যেই বুদ্ধিটা প্রথমে আসবে সেটা হচ্ছে, আমি তো জানি যে বাইনারি হচ্ছে একটা স্থানিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এইখানে আমার কি হয় বলতো, এইখানে আমার অঙ্কগুলো কোথায় বসছে এইটার উপর আমার কিন্তু সংখ্যার মানের একটা প্রভাব আছে, তাই না? সংখ্যার মান কত হবে এটা নির্ভর করে আমি কি কি অঙ্ক ব্যবহার করছি এবং অঙ্কগুলো কোথায় কোথায় ব্যবহার করছি। তাহলে এখন তোমার মাথায় একটা বুদ্ধি আসবে যে আয় হায়, তাহলে তো একটা কাজ করাই যায়, আমি এইবার দুইটা অঙ্ক ব্যবহার করব পাশাপাশি, বাট পাশাপাশি দুইটা 0 লিখলে তো কোনো লাভ নাই, পাশাপাশি দুইটা 0 লেখা মানে তো 0ই। তাহলে আমি 2 লেখার জন্য কি এইটা করতে পারি না? এই যে বামের যে 0 তার জায়গায় আমি 1 লিখলাম, 1 0, এইটা মানেই তো 2 লেখা যায়। বাইনারিতে যাহা 1 0, দশমিকে তাহাই 2, এটা কি করা যায় না? তাহলে আমার কিন্তু সাপও মরলো লাঠিও ভাঙলো না, ব্যাপারটা এরকম যে আমি দুইটা প্রতীক দিয়েই কিন্তু লিখতেছি, বাট এটা কিন্তু একটা তোমার ইউনিক একটা এখানে সংখ্যা আমি লিখে ফেলছি বাইনারিতে 1 0, যেটা আগে লিখি নাই উপরে। তাহলে এই 1 0 দিয়ে তো আসলে আমি সুন্দর মতো 2 বুঝাইতে পারি, তাই না? এখন তুমি আমার কাছে এটা লজিক্যাল এক্সপ্লেনেশন দাবি করবা যে ভাইয়া আপনি কোনো রকম একটা গোজামিল দিয়ে 1 0 লিখে বলতেছেন এটা 2, এটা এর কোনো মানে হইলো? এটা ম্যাথে এরকম কিছু কি আমরা এক্সপেক্ট করি না। আপনি লজিক্যালি বুঝান যে এটা কেন 1 0, আমি বাইনারিতে কেন 1 0 কে 2 হিসেবে চিন্তা করবো, এটা আপনি লজিক্যালি বুঝান। আচ্ছা আমি তোমাকে লজিক্যালি বুঝাই। তুমি বাইনারিতে 1 0 লিখছো, এইটা কিভাবে লজিক্যালি হচ্ছে তোমার 2 হয়, তোমাকে এটা বুঝাই একটু, হ্যাঁ? নাহলে তুমি তো আমার কথা বিশ্বাস করবা না, তুমি ভাববা যে ভাই গোজামিল দিয়ে কোনো রকম মিলাই দিছে, 2 লেখা দরকার ছিল 2 লিখে দিছে কোনো রকম, হ্যাঁ? আর তোমার এইটা বিশ্বাস করতে অনেক কষ্ট হবে, আমি জানি তোমার এইটা বিশ্বাস করতে অনেক কষ্ট হবে যে যেটাকে তুমি এতদিন 10 হিসাবে জানতা, তুমি যেটার পরিচয় এতদিন 10 হিসাবে জানতা, 10টা জিনিস, সেটাকে তোমার বাইনারিতে এখন 2 বলতে হচ্ছে, এটা তোমার মানতেই প্রথমে কষ্ট হবে, হ্যাঁ? ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে যে আয় হায়, যেটাকে আমি 10 হিসাবে চিনতাম ওইটাকে বাইনারিতে বলতেছে 2 বলা ছাড়া উপায় নাই, কারণ বাইনারিতে প্রতীকী 2টা। কিভাবে? আচ্ছা এখন ভালো করে বুঝাই, চল আমরা একটু সূচক লিখি, আমরা একটু সূচক লিখি উপরে, হ্যাঁ?
তো আমাদের এই 10-এর জন্য মানে এই যে সংখ্যাটা লিখছে এই সংখ্যাটার জন্য সূচকগুলো যদি লেখার চেষ্টা করি, এই 0-র সূচক কত হবে বলো? 0-র সূচক হবে 0, কারণ ও একদম ডানে বসছে। এই 1-এর সূচক কত হবে? এই 1-এর সূচক হবে 1, কারণ ও হচ্ছে 2 নম্বর ঘরে বসছে। ঠিক আছে, আচ্ছা সূচক লিখে ফেলছি। এই 10-কে আমরা কোন ভিত্তিতে লিখতেছি বলতো? 2 ভিত্তিতে লিখতেছি, কারণ এটা একটা বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যার ভিত্তি 2 আগেই লিখছি, তার মানে এটা একটা 2 ভিত্তিক সংখ্যা। তাহলে এইবার তুমি একটু চিন্তা করো প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মান কত কত, এটা একটু চিন্তা করো। আমার 0-র এই যে ডানের যে 0-র স্থানীয় মান কত হবে? স্থানীয় মান ভাই কিভাবে বের করে? এই যে বেজের মাথায় যদি আমি সূচক তুলে দেই, এইটাই স্থানীয় মান। তাহলে করলাম স্থানীয় মান 2 টু দি পাওয়ার 0। তারপর আচ্ছা আমি লিখে দেই এইগুলো আসলে স্থানীয় মান লিখতেছি। ঠিক আছে, বেজের মাথায় এই যে বেজ মানে হচ্ছে ভিত্তি, ভিত্তির মাথায় সূচক 0 বসাইছি। তাহলে এইটাই হচ্ছে আমার এই ঘরের জন্য স্থানীয় মান। আচ্ছা এর পরের ঘরের জন্য লিখি, পরের ঘরের সূচক 1, মানে এই যে এইটার সূচক 1। তাহলে এর জন্য স্থানীয় মান হবে যে ভিত্তির উপরে সূচক। দেখো আমরা প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান লিখে ফেলছি। এখন আমাদের কাজ কি হবে? ওই স্থানীয় মানগুলোকে তোমার নিজস্ব মান দিয়ে গুণ করা। এই যে আমরা 0-কে 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করব, 1-কে 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করব। তাহলে এই যে মানগুলো আসবে, এই মানগুলো যোগ করলেই আমি আমার এই যে পুরো যে সংখ্যাটা আছে এই পুরো সংখ্যার প্রকৃত মানটা কত সেটা বের করতে পারবো। তাহলে দেখো তো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে কত? 0। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে কত? এইটা মানে হচ্ছে 2। তুমি যোগ করো দেখো, এখন ভাইয়ার কথা বিশ্বাস হয়? আমি যে এত চিল্লাইতেছিলাম যে এই যে 10 বাইনারিতে যেটা 10 ওইটাই দশমিকে 2, বাইনারিতে যেটা 10 ওইটাই দশমিকে 2, এত যে বলতেছিলাম, এখন বিশ্বাস হয়েছে? আমরা আমাদের নিয়মের মধ্য দিয়েই করছি। হ্যাঁ এই যে অনেকে এখন বলতেছে যে ভাই তাহলে আমি তো বুঝে গেছি আপনি 3 কিভাবে লিখবেন এটা আমি বুঝে গেছি, যারা চালাক তারা বুঝে গেছো। কি করব বলো? 3 লেখার জন্য আমি 2 ঘরেরই সাহায্য নিব, বাট এইবার কি করব? এইবার 10 না লিখে বামের 1টাকে জায়গা মতো রেখে এই যে ডানের 0টাকে 1 বানাই দিব। তুমি বলবো আয় হায় এতদিন এইটাকে চিনতাম 11। হ্যাঁ তুমি 11 ঠিকই চিন্তা, ওইটা ছিল দশমিক সংখ্যা পদ্ধতি, বাট তুমি এখন দশমিক সংখ্যা পদ্ধতিতে নাই, তুমি আসো বাইনারি সংখ্যা পদ্ধতিতে, যেখানে সবই 0 আর 1 এর খেলা। তাহলে এই যে 1 1 মানে হচ্ছে দশমিকের 3, 1 1 মানে দশমিকের 3। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া তুমি 4 লেখো তো, এইবারও তুমি আরেকটা বিপদে পড়বা। কি বিপদ? তুমি দেখবা যে আয় হায় 2 ঘর দিয়ে তো আমি আর সংখ্যা বানাইতে পারতেছি না, 2 ঘর দিয়ে যা যা বানানো যায় সব বানাই ফেলছি। এই যে 0 0 0 1 1 0 1 1, 2 ঘর দিয়ে কি আর কোনো নতুন কিছু তুমি তৈরি করতে পারবা না। যত কম্বিনেশন বানানো সম্ভব 2 ঘরের, এই যে 2 ঘরের টোটাল 4টা কম্বিনেশন বানানো যায়, বানাই ফেলছো। তাহলে কি করতে হবে? 3 ঘরে যাইতে হবে ভাই, 3 ঘরে যাইতে হবে। তুমি যখনই আটকে যাবা, তোমার আর নতুন কোনো কম্বিনেশন যখন আর তৈরি হচ্ছে না, তুমি যখন লিমিটে পৌঁছায় গেছো, তখন তোমাকে একটা ঘর বাড়াইতে হবে। তাহলে এইবার তোমাকে 3 ঘর দিয়ে হচ্ছে এই তোমার 4-কে প্রকাশ করতে হবে। তো বলো 4-কে কিভাবে লিখবো? 4-কে লেখার জন্য আমরা যেটা করব, একদম বামে 1 বসাবো, তারপর ডানের 2টা ঘর 0 বসাবো। ঠিক আছে, মানে 3 ঘর দিয়ে আমরা বলতে পারো যে প্রথম সংখ্যাটা লিখতেছি, তার জন্য একদম বামে 1 বসাবো, বাকি ঘরগুলোতে 0 বসাবো। ঠিক আছে, তাহলে এই যে চলে আসলো 4। 5 কিভাবে লিখবো? 5-কে লিখবো হচ্ছে একদম বামের 1-কে ঠিক রাখবো, তার ডান পাশের 0-কেও ঠিক রাখবো, জাস্ট এই যে এই একদম ডানের 0টাকে 1 বানাই দিব, তাহলে মান হচ্ছে 1 বাড়বে, বেড়ে 5 হবে। তার মানে এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে, যারা একটু ভালো করে সংখ্যাগুলো দেখতে পারতেছো তারা প্যাটার্নগুলো বুঝতে পারছো। সেটা হচ্ছে আমরা এক ঘরের জন্য প্রথমে একটা ঘর নিয়ে 0 বসাইছি, 1 বসাইছি, এরপর এক ঘরের সংখ্যা আর লিখতে পারতেছিলাম না, এই কারণে 2 ঘর নিছি। 2 ঘরের সংখ্যা যখন আমরা প্রথম লিখছি তখন একদম বামের ঘরে 1 বসাইছি আর ডানের ঘরে 0 বসাইছি। একইভাবে 3 ঘরের প্রথম যে সংখ্যাটা আমরা লিখছি সেই ক্ষেত্রে আমরা একদম বামের ঘরে 1 বসাইছি, ডানের সবগুলো ঘরে 0 বসাইছি। আর আমরা কোনো একটা সংখ্যা থেকে তার পরের সংখ্যায় কিভাবে যাচ্ছি বলতো? আমরা জাস্ট সিম্পলি চেক করতেছি যে একদম ডানের কোন ঘরের 1 বাড়ানো যায়। এই যে 1 0 0 থেকে আমি তার পরের সংখ্যাটায় কিভাবে গেছি, আমি খেয়াল করছি যে একদম ডানে
কোন জিরোটাকে 1 করা যায়। আমি দেখছি যে এই জিরোটাকে আমরা একদম ডানে পাচ্ছি এবং এটাকে 1 করা যায়, তাহলে এটা করলে আমি 4 থেকে 5 পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে এই প্যাটার্নটা দিয়ে তুমি অটোমেটিক সংখ্যা বানাইতে পারবা। ইনফ্যাক্ট তোমাকে 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 16 পর্যন্ত আমি বাইনারি সংখ্যা মুখস্থই করায় ফেলাবো, এতবার পড়াবো তুমি দেখবা যে মুখস্থই হয়ে যাচ্ছে 1 থেকে 16 পর্যন্ত বাইনারি সংখ্যা যে প্রকাশটা। ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে এমএসবি এলএসবি দুইটা টার্ম আছে, কিছুই না, তুমি যেটাকে এমএসডি এলএসডি হিসাবে শিখছো বাইনারিতেই ওইটাকে বলা হয় এমএসবি এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে বড়লোক সংখ্যা, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখন তুমি বলবো ভাই ডিজিট না বলে বিট বলা হচ্ছে কেন, এটাও তোমাকে বলে দিব। আর এলএসবি কে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, এই বিট মানে কি জানো? বিট বলতে আসলে আমরা বোঝাই বাইনারি ডিজিট, যাহাই বিট তাহাই বাইনারি ডিজিট, অর্থাৎ বাইনারি ডিজিটকে আমরা সংক্ষেপে বিট বলি। আর বাইনারি ডিজিট কি কি? এই যে 0 আর 1, এই দুটোকে আমরা বলি বাইনারি ডিজিট। তার মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট বলতে আসলে আমার বোঝানো হয় বাইনারি সংখ্যা, বাইনারি পদ্ধতির কোনো একটা সংখ্যার সবচেয়ে কম মানের যে অঙ্কটা আছে। ঠিক আছে? যেমন এই 1 0 ক্ষেত্রে এইটা হচ্ছে আমার এলএসবি, সবচেয়ে কম কারণ ডানে, আর সবচেয়ে বড় লোক হচ্ছে যে সবচেয়ে বামে বসে, অর্থাৎ এই 1 ও হচ্ছে এমএসবি। ঠিক আছে? রাই লিখছো যে ভাইয়া 111 মানে কি 6 হবে কিনা? না ভাইয়া, 111 মানে হচ্ছে, আচ্ছা 3 লিখলাম, 4 লিখলাম, না 6, 111 মানে 6 কেন হবে ভাইয়া? দেখো এই যে 101, এখান থেকে তুমি পরের সংখ্যায় যেতে চাও, অর্থাৎ 1 বাড়াতে চাও যেন তুমি 6 এর বাইনারি প্রকাশটা পাও। তাহলে কি করতে হবে? তুমি দেখবা সবচেয়ে ডান, মানে ডান দিক থেকে আমি কোন জিরোটাকে 1 করতে পারতেছি। ঠিক আছে? তো তুমি এখানে কি করতে পারবা? এখানে তুমি চিন্তা করতে পারবা যে এই জিরোটাকে 1 করে দেই, বাট এইটাকে 1 করার আগে আরো একটা কাজ তো করা যায়। সেটা কি বলতো? সেটা হচ্ছে আমি এইটাকে 1 করে দিলাম ঠিকই, বাট এই 1টাকে 0 করে দিব। কেন 0 করে দিব? যে আমার এইটাকে যদি 0 করে দেই, চিন্তা করো, এইটাকে যদি 0 করে দেই, মানে এই এখন যেটা 1 আছে এটাকে যদি আমি 0 করে দেই, তাহলে তার পরের বার আমি এই 0টাকে 1 করে দিয়ে আরো একটা সংখ্যা লিখতে পারবো, যেটা আসলে 7। বুঝতে পারছো? তার মানে হচ্ছে বেসিক্যালি তোমাকে একটা সাইকেল চালাইতে হবে। কিরকম সাইকেল? তুমি যদি খেয়াল করো, এই যে আমি এখানে টোটাল 8টা সংখ্যা লিখছি, তুমি একটা প্যাটার্ন পাবা। এই দেখো উপরের যে 4টা সংখ্যা আছে না, তুমি উপরের যেই 4টা সংখ্যা এখানে লিখছো না, এই 4টা সংখ্যাই দেখো তুমি কিন্তু আবার নিচের এই বড় বড় 4টা সংখ্যা লেখার সময় ব্যবহার করছো। কোথায় ব্যবহার করছো? তোমাকে একটু মার্ক করে দেই। এই দেখো, এই উপরের 0 0 0 1 1 0 1 1 এইগুলোই কিন্তু আবার তুমি এই যে এইখানে ব্যবহার করছো। জাস্ট বামে একটা নতুন করে 1 আনছো, দেখছো? এই যে উপরের 4টা সংখ্যা যে তুমি সিরিয়ালি লিখছিলে না 2 ঘর দিয়ে, এই 4টা সংখ্যা কিন্তু তোমার, মানে এই 2 ঘরের 4টা সংখ্যার উপস্থিতি কিন্তু এইখানেও আছে। জাস্ট বামে একটা অতিরিক্ত 1 আসছে, এই কারণে এই যে আমার এই 0 0 তার বামে 1 থাকার কারণে এটা 4। তারপরে তোমার 0 1, যেটা শুধু 0 1 আকারে যখন লিখছিলাম তখন ছিল 1, বাট তার বামে যখন একটা 1 দিয়ে লিখতেছে এটা হয়ে যাচ্ছে 5। তার মানে বেসিক্যালি তোমার 2 ঘর দিয়ে তুমি যতগুলো সংখ্যা বানাইতে পারছো, ওইগুলো আবার 3 ঘর দিয়ে যতগুলো সংখ্যা বানাবা সেইগুলোতে ব্যবহার করা হবে। জাস্ট তোমার হচ্ছে বামে 1 বসাইলে তাদের মান কি হবে? বেড়ে যাবে। যেমন 0 0 বলতে আমরা 0 বোঝাচ্ছিলাম, বাট ওই 0 0 আগে যখন 1 বসাচ্ছি এইটা দাঁড়াচ্ছে 4। তারপর 0 1 বলতে আমরা 1 বোঝাচ্ছিলাম, বাট ওই 0 1 এর আগে যখন একটা 1 বসায় নিচ্ছে এটার মান হয়ে যাচ্ছে 5। অর্থাৎ এই 2 ঘর দিয়ে যতগুলো সংখ্যা বানাইছি আমি, ওইগুলোই কিন্তু পরবর্তীতে আবার 3 ঘরের জন্য রিপিট হচ্ছে, মানে 3 ঘরের জন্য আবার ব্যবহার হচ্ছে। ঠিক আছে? মানে এটাকে বলা হয় যে তোমার, আমরা বলতে পারি এটাকে যে এটা হচ্ছে 1 ঘরের চক্র। এই যে 0 1 দুইটা সংখ্যা, এটা দিয়ে আমরা 1 ঘরের চক্র বা 1 ঘর দিয়ে যত সংখ্যা বানানো যায় বানাইলাম। এরপর আমি একটু তোমাকে লিখে দেখাই। আচ্ছা, যারা প্যাটার্ন খুঁজে পাচ্ছ না, প্যাটার্ন আমি বের করে দিই, তোমাদের সামনে বের করে দিই। বাইনারিতে আমরা সংখ্যা লিখবো, দেখো আমি প্যাটার্ন দিয়ে লিখবো পুরোপুরি।
0 1, এক ঘর দিয়ে দুইটা সংখ্যার বেশি বানানো সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা চলে যাব এবার 2 ঘর। তো 2 ঘরের চক্র চালাবো, এবার 2 ঘরের অঙ্ক লেখার চেষ্টা করব। তো 2 ঘর যখন লেখার চেষ্টা করবো তখন এইটাকেও তোমার 2 ঘর বানাইতে হবে। মানে আগে যেইগুলো এক ঘর দিয়ে লিখছো ওইগুলোকেও 2 ঘরেই লিখতে, 2 ঘরের মাধ্যমেই লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? এই যে বামে 0 বসাই দিবা, কারণ বামে 0 বসানো মানে আসলে কোনো অতিরিক্ত তুমি চেঞ্জই করো নাই। দুইটা 0 মানে 0, আর এই যে 0 1 মানে 1ই। আচ্ছা, ভালো কথা। এখন আমি পরবর্তী সংখ্যা কিভাবে পাবো? এই দুটো তো আমি এক ঘর দিয়েও লিখছিলাম, জাস্ট বামে 0 যোগ করছি 2 ঘর দেখানোর জন্য। এখন আমি পরবর্তী সংখ্যা কিভাবে পাবো? এই যে তুমি এই বামের যে ঘরটা নতুন করে যোগ করছো ওই ঘরে 0-র জায়গায় এখন 1 বসাবা, আর ডানের ঘরগুলা, ডানের এই ফাঁকা ঘরগুলোতে তুমি এই যে এক ঘর বিশিষ্ট যে অঙ্কগুলো লিখে আসতো না ওইগুলোই এখানে আবার বসাবা। বুঝতে পারছো কি করছি আমি? যারা প্যাটার্ন ধরতে পারছো তারা তো বুঝছো, আর যারা বুঝো নাই তাদের জন্য আরেকবার বলি। আমি প্রথমে যেটা করছি, আমি একটু কাটি তাহলে দেখতে পাবা কি করছি। এই দেখো, আমি প্রথমে 2 ঘর বিশিষ্ট, সরি 1 ঘর বিশিষ্ট যতগুলো অঙ্ক লেখা যায় লিখে ফেলছি, 0 আর 1। এরপর আমি আটকাই গেছি, 1 ঘর দিয়ে আগানো যাচ্ছে না, 2 ঘর লাগবে। তো আমি এই যে 2 ঘর নিছি। কিভাবে নিছি? এই যে 1 ঘর বিশিষ্ট অঙ্কগুলোকে আগে 2 ঘর বানায় নিছি, এই যে বামে অতিরিক্ত একটা 0 অ্যাড করে। এতে করে আমার মানের কোনো পরিবর্তন হবে না বামে যতই 0 অ্যাড করি। আচ্ছা, এখন আমার পরের সংখ্যাটা লাগবে, 3 নম্বর সংখ্যাটা লাগবে। 3 নম্বর সংখ্যা কিভাবে আনছি? আমি এই যে নতুন যে ঘরটা বসাইছি বামে তোমার 2 নম্বর পজিশনে, এইখানে এই 0-র জায়গায় আমি যখন 1 বসাই দিলাম তখন আমি পাবো হচ্ছে এখন নতুন সংখ্যাগুলা। তো আমার নতুন তোমার 3 নম্বর সংখ্যাটা কি হবে? নতুন 3 নম্বর সংখ্যাটা হবে এই যে বামে 1 বসাইছি নতুন করে, আর ডানের এই দুইটা ঘরে তুমি আগে এক অঙ্ক দিয়ে যেটা পাচ্ছিলা, আগে এক অঙ্ক দিয়ে তুমি যেই সংখ্যাগুলো পাচ্ছিলা ওইগুলোই জাস্ট বামে 1 বসায় তোমার এখানে বসাইতে হবে। তাহলে হচ্ছে তুমি 2 অঙ্ক বিশিষ্ট, 2 ঘর বিশিষ্ট যতগুলো সংখ্যা পসিবল সব পেয়ে যাবা, যেমনটা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এই যে একদম উপরেরটার মান হবে 0, এইটা 1, এইটা 2, এইটা 3। আচ্ছা, এখন তুমি বলবা 3 ঘর বিশিষ্ট সংখ্যা কিভাবে পাবো? 3 ঘর পাওয়ার জন্য তুমি এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো লিখছো ওইগুলোকে আগে 3 ঘর বানাও, জোর করে বানাও। কিভাবে বানাবে? এই যে বামে একটা 0 বসাবা, কোনো চেঞ্জ তো হচ্ছে না, বামে 0 বসাইছি। এখন পরবর্তী সংখ্যা কিভাবে পাবো? তার জন্য আমার এই যে 1 বসাইতে হবে, তার জন্য আমার 1 বসাইতে হবে, 1 বসাইতে হবে, 1 বসাইতে হবে। এখন এই ঘরগুলোতে, বাকি 2 ঘরগুলোতে কি বসাবো? এই যে তুমি 2 ঘর বিশিষ্ট যতগুলো অঙ্ক পাইছো না 0 0 0 1 ওইগুলো এখানে বসাবো। এই যে 0 0 0 1 1 0 1 1। এই যে, তাহলে এই যে পরের 4টা অঙ্ক, নতুন অঙ্ক পাচ্ছ, তার মানে এইটা হবে 4, এইটা 5, এইটা 6, এইটা 7। এইবার ধরতে পারছো আশা করি? পারছো? 8 কি হবে? এখন একজন জিজ্ঞাসা করছে যে ভাই 8 কিভাবে লিখবো? তা 8 তো তুমি হচ্ছে 3 ঘর দিয়ে লিখতে পারবে না, কারণ 3 ঘর দিয়ে তুমি সর্বোচ্চ 8টা সংখ্যায় লিখতে পারো, 8টা সংখ্যা লিখে ফেলছো। তাহলে 8 কিভাবে লিখবা? 8 লেখার জন্য তোমাকে কি করতে হবে? 4 ঘর ব্যবহার করতে হবে। তো এই যে অলরেডি যে 3 ঘর বিশিষ্ট অঙ্কগুলো লিখছো, সংখ্যাগুলো লিখছো, এগুলোকে আগে 4 ঘর বানাও, এই যে বামে 0 অ্যাড করে। আচ্ছা, এখন তুমি পরের সংখ্যাগুলো কিভাবে পাবা? এই যে এই বামের 0, একদম বামের 0-র জায়গায় 1 অ্যাড করে, 1 বসায়, ঠিক আছে? তাহলে এই যে 1 বসায় তুমি এইখানে যেমন 0 বসায় তুমি 8টা পাইছো, 1 বসায় তুমি 8টা পাবা, ঠিক আছে? এখন তুমি বলবা যে এই ডানের 3 ঘরে আমি কি বসাবো? ডানের 3 ঘরে ভাইয়া কি বসাবো? ডানের 3 ঘরে ভাইয়া কি বসাবো? তুমি বসাবা এই যে 3 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা পাইছিলা ওগুলো একটা একটা করে বসাবা। এই যে 0 0 0, এইটা হবে 8, তারপরে এই যে 0 0 1, এইটা হবে 9, তারপরে ভাইয়া 0 1 0, এইটা হবে 10, তারপরে ভাইয়া 0 1 1, এইটা হবে 11। বুঝতে পারছো প্যাটার্ন? কে ধরতে পারো নাই? হ্যাঁ, এইটাই মজা, কম্পিউটার এইভাবেই করে। তো বলো প্যাটার্ন এখন যদি কেউ না ধরতে পারো তাহলে আমি কিন্তু খুবই দুঃখিত, মানে খুবই কষ্ট পাবো, কারণ এতগুলো অঙ্ক লিখছি, ম্যানুয়ালি এতগুলো অঙ্ক লিখছি। তো এখন প্যাটার্নটা ধরতে পারা উচিত, তাই না? এতক্ষণ ধরে দেখতেছো, তার মানে তুমি যখনই আটকায় যাবা, মানে তোমার যখন ঘর বাড়ানো লাগবে তখন যেটা করবা, এতক্ষণ পর্যন্ত যতগুলা সংখ্যা লিখছো তাদের আগে 0 বসাবা, এরপর পরের অঙ্কগুলো পাবা হচ্ছে ওই 0-র জায়গায় 1 বসায়। বুঝতে পারছো?
ওকে ওকে ওকে, ভেরি গুড। হ্যাঁ, অনেকেই বুঝতে পারছো প্যাটার্নটা। তাহলে আমরা এখন এই দেখো এতক্ষণ হাতে হাতে যেটা লিখছি তোমাদের এইটাই এখন এই যে একটা টেবিল আকারে দেওয়া আছে, এখন তো বুঝছো কেন দশমিকের 0 বাইনারিতে 0, দশমিকের 1 বাইনারিতে 1, দশমিকের 2 কেন বাইনারিতে 1 0, দশমিকের 3 কেন বাইনারিতে 1 1। এইভাবেই যে এতক্ষণ ধরে যা যা লিখছি সবগুলোই দেওয়া আছে, 10 পর্যন্ত দেওয়া আছে, কারণ 10 পর্যন্তই বেশি লাগে। বাট তুমি দেখবা যে আমরা কাজ করতে করতে 16 পর্যন্ত মুখস্থ করে ফেলছি। কম্পিউটার কেমনে এত দ্রুত করে? কারণ কম্পিউটারে সবকিছু বিদ্যুতের গতিতে চলে যে। আচ্ছা, এই যে বাইনারি ডিজিট, হ্যাঁ বিট মানে বাইনারি ডিজিট, আর আমার বিটের ক্ষেত্রে কিছু হিসাব নিকাশ দেওয়া আছে, যেমন 1 কিলো বিট বলতে আসলে আমরা কি বুঝি? 1000 বিট বুঝি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 1 কিলো বাইট বলতে আসলে আমরা কি বুঝি? এটা বুঝি 1024 বাইট। এখন বাইটের হিসাব নিকাশটা একটু লিখে দেই। 1 বাইট মানে হচ্ছে তোমার 8 বিট। এটা তো শুনছো, ওই যে মেমোরির হিসাব নিকাশ করার সময় শুনছো না যে তোমার মেমোরি সাইজ কত? অনেকে বলে যে 2 জিবি, তারপর 2 জিবি তো বলে না, এত ছোট মেমোরি এখন কেউ ইউজ করে না, 4 জিবি 8 জিবি এরকম বলতে শুনছো না? আচ্ছা যাই হোক, তো ওইটা কিভাবে আসে? এই যে 1 বাইট সমান হচ্ছে 8 বিট, মানে 8টা বাইনারি সংখ্যাকে আমি যে কোনো ভাবে যদি লিখি তাহলে ওইটা মানে হচ্ছে 1 বাইট। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে আমাদের 1 কিলোবাইট, কিলোবাইট মানে হচ্ছে কত বলো তো? 1024 বাইট। বা এটাকে যদি আমরা বিটে নেই তাহলে কি করতে হবে? এই 1024কে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত সংখ্যক বিট আমার দাঁড়াবে হচ্ছে 1 কিলোবাইটের সমতুল্য হিসাবে, ঠিক আছে। এগুলো সব মুখস্থ করা দরকার নেই, তুমি এই জিনিসটা একটু মাথায় রেখো, এটা ইম্পর্টেন্ট। 1 বাইট সমান কত বিট, ঠিক আছে। আর বাকিগুলো এক নজর দেখে নিতে পারো। আচ্ছা, আমরা আর দুইটা সংখ্যা পদ্ধতি দেখব। তো তুমি যদি হচ্ছে এই বাইনারির প্যাটার্ন ধরতে পারো, বাকি জিনিস খুবই ইজি হবে দেখো, এবং এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে। তো ক্যালকুলেটারে কিভাবে করা যায় ওই শর্টকাট দেখাবো সামনে, বাট এইগুলো মুখে মুখে করতে পারলে মানে আমার বাইনারিতে, ধরো যে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে বলো তো ভাইয়া আমার বাইনারিতে, সেইটা এইখানে না লিখি, বাইনারির ঘরেই লিখি। ধরো আমি যদি তোমাকে বলি যে বলো তো ভাইয়া বাইনারিতে এইটার পরের সংখ্যা কি হবে, দেখি কে বলতে পারে। সবার জন্য ওপেন কুইজ। বাইনারিতে, বাইনারিতে আমার এই সংখ্যার পরের সংখ্যাটা কি হবে? বাইনারিতে আসি, কেউ আবার লেখা দিও না এটা 1112, এইভাবে কেউ বলো না, হ্যাঁ। মানে এটাকে কেউ চিন্তা করো না যে এটা হচ্ছে তোমার 1111, তা কিন্তু না, এটা দশমিক সংখ্যা না, এটা বাইনারি সংখ্যা। তো বাইনারিতে এর পরের সংখ্যাটা কি হবে? অনেকেই পারতেছো, আমি দেখছি অনেকেই পারতেছো, সাহসের সাথে এগিয়ে যাচ্ছ। হ্যাঁ, সাহস থাকতে হবে, ভুল করলে করলাম, সাহস থাকতে হবে। অনেকে এই যে কমেন্টে যে লিখবা এই সাহসটাই নাই। আচ্ছা, হ্যাঁ অনেকেই কারেক্ট আনসার দিয়েছো, বাট অনেকের জিরো কম বেশি আছে, জিরো কম বেশি আছে, এই কারণে ভুল হয়েছে, বাট ম্যাক্সিমামের কারেক্ট আছে। দেখো 4 ঘর বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা কিন্তু এইটাই। 4 ঘর বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা এইটাই, এর চেয়ে আর তুমি বাড়াইতে পারবা না। 4 ঘর দিয়ে আর বেশি বড় সংখ্যা লিখতে পারবা না, তাহলে তোমার কি করতে হবে? 5 ঘরে যাইতে হবে। এখন 5 ঘরে যদি তুমি যাও, 5 ঘরে তুমি গেলা, 5 ঘরে যাওয়ার নিয়ম কি বলতো? একদম বামে আগে 1 বসাইতে হয়, একদম বামে আগে 1 বসাইতে হয়, তাই না? এরপর 5 ঘরের সবচেয়ে ছোট সংখ্যাটা কেমনে পাবো? একদম বামে 1 আর তার ডানের সবগুলো 0। এটাই হচ্ছে আমার 5 ঘরের সবচেয়ে ছোট সংখ্যা, বা আমি বলতে পারি এই যে আমার 4 ঘরের সবচেয়ে বড় যে সংখ্যাটা লিখছিলাম 1111, এইটার পরের যে সংখ্যাটা সেটাই হচ্ছে তোমার এই যে 5 ঘরের সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ 10000, এই যে এটা 1 এর পরে 4টা 0, এইটা। এরকম ম্যাথ কিন্তু পরীক্ষা আসে এমসিকিউতে, ঠিক আছে। এগুলো একটু বুঝে শুনে অ্যান্সার দিতে হবে। আচ্ছা, আমরা এই প্যাটার্নগুলো যদি বুঝে থাকি, বাইনারির এই হিসাব নিকাশ যদি বুঝে থাকি, তাহলে দেখবা এখন যেই সংখ্যা পদ্ধতি দুইটা পড়বো, অক্টাল আর হেক্সাডেসিমাল, এগুলো একদম ডাল ভাত লাগবে। অক্টাল মানে হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে আমার ভিত্তি সংখ্যা হচ্ছে টোটাল 8, ভিত্তি সংখ্যা হচ্ছে 8 এবং ব্যবহৃত অঙ্ক হচ্ছে মোট 8টা। কি কি? আমার ভিত্তি 8 আর ব্যবহৃত অঙ্ক হচ্ছে মোট 8টা। ব্যবহৃত প্রতীকগুলো একটু দেখে নিই আমরা, প্রতীক বা অঙ্ক যাই বলো। এটা হচ্ছে তোমার 0 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 7, এই যে টোটাল 8টা, টোটাল 8টা। আচ্ছা, তোমাদের জন্য এখন একটা ওপেন কোশ্চেন, বলো 77 এটা কি সংখ্যা? এটা কি ডেসিমাল সংখ্যা? ডেসিমাল মানে দশমিক,
একদম শুরুতে যেটা দেখছো, এটা কি বাইনারি সংখ্যা? এটা কি অক্টাল সংখ্যা? কি এটা 77 কি বলো? হ্যাঁ বেজ দেই নেই, এই যে আমাকে সাজিদ বলছে ভাই বেজ দেন, বেজ না দিলে বুঝবো কেমনে, মানে পাশে ভিত্তি লেখেন না, ভিত্তি লিখি না, এটাই চালাকি, এটাই চালাকি, তোমাকে বলতে হবে। ভিত্তি লিখলে তো বুঝেই যেত, তাহলে তো আর কোশ্চেনই করতাম না। গণহারে, গণহারে লিখতেছো ডেসিমাল, ডেসিমাল, আদিত্য সিংহা লিখছো অক্টাল, আর বাকি সবাই ডেসিমাল 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 ডেসিমাল। হ্যাঁ সবাই ডেসিমাল, কেন? কারণ 77 বলতেছেই 77, সারা জীবন 77 শুনেই আসছে এইভাবে ডেসিমাল হিসাবে, 77 মানে ডেসিমাল, সবাই এক চান্সে বলতেছো ডেসিমাল। বাট কেউ খেয়াল করতেছো না নিচে কি আছে, নিচে কি আছে? বাইনারি আর অক্টাল। বাইনারি হওয়া সম্ভব, বাইনারি হওয়া সম্ভব 77 না, কেন? কারণ বাইনারিতে আছেই 0 আর 1, বাইনারিতে তুমি যাই লিখবা 0 আর 1 দিয়ে লিখতে হবে, তার মানে এটা বাইনারি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে তোমাকে এইবার দেখতে হবে এটা অক্টাল কিনা। এটা অক্টাল কি হওয়া সম্ভব? সম্ভব। কিভাবে? এই দেখো, অক্টালের ব্যবহৃত অঙ্ক হচ্ছে 0 থেকে 7, তাহলে আমি এইখানে কি লিখছি? 7 দুইবার লিখছি। 7 কি আমার অক্টালে লেখা জায়েজ না? অবশ্যই জায়েজ, 7 একটা ভ্যালিড অক্টাল প্রতীক, তাহলে আমি 7 দুইবার লিখছি, তার মানে এটা অক্টালও হইতে পারে। তো এই যে এইবার একভাবে চিন্তা না করে একটু ভালোভাবে দেখে শুনে চারপাশ বুঝে শুনে আনসার করে, ঠিক আছে? তার মানে 77, আমি যখন এখানে পাশে বেজ লিখতেছি না, আমি যখন 77-এর পাশে তোমাকে কোনো বেজ লিখে দিচ্ছি না, তখন তুমি বলবা এটা ডেসিমালও হইতে পারে, এটা অক্টালও হইতে পারে, ইনফ্যাক্ট এটা হেক্সা ডেসিমালও হইতে পারে, যেটা আমি এখানে অপশনে অ্যাড করি নাই কারণ হেক্সা ডেসিমাল পড়াই নেই। তুমি দেখবা এটা হেক্সা ডেসিমালও হইতে পারে। তো ঠিক আছে, এই জিনিস মাথায় রেখে পড়বা যে বেজ না দিলে কখনোই নিশ্চিতভাবে বলতে পারবো না এটা কোনটা। আমি যদি পাশে লিখে দিই এখানে 10, তাহলে তুমি বলবা যে হ্যাঁ ভাইয়া আপনি পাশে 10 লিখছেন, 10 মানে বোঝায় যে ভিত্তি 10, যেটা শুধুমাত্র ডেসিমালেরই আছে, তার মানে এটা একটা ডেসিমাল। আবার আমি যদি এখানে লিখতাম 10 না দিয়ে 8, তখন তুমি বলতে যে হ্যাঁ ভাইয়া এই 77 এটা একটা অক্টাল সংখ্যা, কারণ অক্টালের ভিত্তি হচ্ছে 8 এবং আপনি এখানে পাশে 8 লিখছেন, শেষ। আচ্ছা, তো অক্টালের পরিচয়টা তো পাইছো, যে এখানে হচ্ছে আমাদের টোটাল অঙ্ক থাকবে 8টা। তো অঙ্কগুলো কিভাবে তোমার সংখ্যা গঠন করবে এটার একটা যে চক্র দেখানো আছে, এই চক্রটা অনেকটা ওই যে বাইনারির চক্রর মতো, ঠিক আছে? কিরকম? যে আমরা তোমার ধরো যে 0 থেকে 7 পর্যন্ত তো ইজিলি লিখে ফেলতে, আচ্ছা এখানেই দেখাই, 0 থেকে 7 পর্যন্ত তো ইজিলি লিখে ফেলতে পারি, কারণ এখানে মৌলিক প্রতীকী আছে ডিরেক্ট আমার 0 থেকে 7 পর্যন্ত, তো আমি ইজিলি লিখে ফেলতে পারি। এখন কোশ্চেন দাঁড়ায় আমি 8 কিভাবে লিখবো, আমি অক্টালে 8 কিভাবে লিখবো, অক্টালের 8 কিভাবে আসবে? হ্যাঁ অক্টালের 8 তো আসলে আমি তোমার ডেসিমালের 8 দিয়ে লিখতে পারবো না, কারণ অক্টালে 8 বলতে কিছু নাই। তাহলে কি করতে হবে? এইখানে আসলে যে বাইনারির মতো করে চিন্তা করতে হবে, যে তুমি কি করছিলা বাইনারিতে যখন তুমি মানে আটকায় গেছিলা, তোমার যখন নতুন কোনো সংখ্যা আসতেছিল না নির্দিষ্ট সংখ্যক ঘর দিয়ে, তখন তুমি কি করছিলা? ঘর সংখ্যা বাড়াইছিলা, তাই না? মনে আছে বাইনারিতে কি করতেছিলা? তোমার ঘর সংখ্যা বাড়ানো লাগতেছিল না? তাহলে এইখানেও এই যে তুমি যে 0 থেকে 7 পর্যন্ত লিখে তারপরে যে আর পারতেছো না, তোমাকে তাহলে কি করতে হবে? এই যে ঘর সংখ্যা বাড়াইতে হবে, 1 ঘর থেকে বাড়িয়ে 2 ঘর করতে হবে। এখন 2 ঘর করে তুমি পরের সংখ্যাটা, 7-এর পরের সংখ্যাটা কিভাবে পাবা? তার জন্য তোমাকে একদম বামে তোমার যেটা করতে হবে, অক্টালে একদম বামে তুমি এখানে কোন মিনিংফুল ছোট সংখ্যাটা বসাইতে পারো। তুমি যদি বলো যে আমি একদম বামে 0 বসাবো, এটার তো কোনো মিনিং নাই, তুমি বামে 0 বসাইলে যা, না বসাইলেও তা। তাহলে একদম বামে 0 বসানো যাবে না, মিনিংফুল সবচেয়ে ছোট সংখ্যাটা বসাইতে হবে, এবং সেটা হচ্ছে 1। তার মানে তুমি একদম বামে বসাবা 1, এরপর ডানে হচ্ছে তুমি যে এক অঙ্ক বিশিষ্ট যতগুলো লিখছিলা উপরে, ওইগুলোই একটা একটা করে লিখে পরের সংখ্যাগুলো পাবা। যেমন এই যে 1-এর পাশে 0, এইটাই হচ্ছে আমার 0.8। তারপরে আবার দেখো আমি 1-এর পাশে 0 না বসায় যদি 1 বসাইতাম, তখন এইটাই আসতো আমার 0.9। তারপরে 1-এর পাশে আমি যদি 2 বসাইতাম, এইটাই আমার 0.10। জিনিসগুলো কেমন লাগতেছে? আয় হায়, যেটাকে 12 হিসাবে চিনতাম ওইটাকে অক্টালে এখন 9 বলতে হচ্ছে। তো একটু হ্যাঁ ডিফারেন্ট, বাট এইগুলো কাজে লাগে, অনেক সময় হচ্ছে আমাদের এগুলো কাজে লাগে। মানে এই অক্টালটাও আমাদের কম্পিউটার সিস্টেমে কাজে লাগে। কিছু কিছু সংখ্যাকে আমরা অক্টালে প্রকাশ করি, পরবর্তীতে সেটাকে আমরা বাইনারিতে ভেঙে নেই, এগুলো কম্পিউটার সিস্টেমে কাজে লাগে, কম্পিউটার সিস্টেমে কাজে লাগে। এই অক্টাল হেক্সাডেসিমাল দুইটাই কম্পিউটার সিস্টেমে কাজে লাগে, এখান থেকে আমরা বাইনারিতে ইজিলি কনভার্ট করতে পারি।
11 ইকুয়াল টু 9, অ্যাম আই রাইট? ইয়েস, ইউ আর রাইট। হ্যাঁ, আমাদের হ্যাঁ ছুটি হয়ে যাবে, আর বেশি কিছু নাই, এরপর আর হেক্সাডেসিমাল আছে। তো এই যে কুইজ নাম্বার 3, তোমরা একটু দেখো, আমি পোল দিয়ে দিব। হ্যাঁ, অক্টাল সংখ্যার বেস কত? এটা তো সবাই পারবা, পোল দিয়ে দিই, দেরি করবো না। ঠিক আছে, পোল এন্ড করে দিই। মেজরিটি অ্যান্সার দিয়েছে অপশন বি, অ্যাবসলিউটলি কারেক্ট, বেজ 8, কারণ এখানে প্রতীক আছে 8টা, তার মানে বেজও হবে 8। ঠিক আছে, তো আমি হচ্ছে এখন চলে যাচ্ছি হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল হচ্ছে আমাদের লাস্ট টপিক আজকের। এটা খুবই সহজ হবে, কারণ এতক্ষণ ধরে যা দেখছো এটা খুব বেশি ডিফারেন্ট কিছু না। আচ্ছা, আমি লিডার বোর্ডটা দেখাইতেছি। আফ্রিদা সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপর নাবিলা, রাইকা এবং আরও যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো সবাইকে কনগ্রেচুলেশন। ঠিক আছে, তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে পরিচয়টা প্রথমে শিখে নাও। এর পরিচয় হচ্ছে এর ভিত্তি 16, কেননা এখানে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 16টা। কি কি আমি একটু লিখি, একটু কষ্ট করে লিখি, প্রথমবার তো একটু লেখা দরকার। এই যে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমি ডিরেক্ট লিখতে পারি, কারণ এগুলো আমার ডেসিমালেও আছে, এইখানেও আছে। এখন কথা হচ্ছে বাকি 6টা কই থেকে আসে? হ্যাঁ, 9-এর পরের এই যে 10 লিখবো, 10 লেখা যায় না। কেন লেখা যায় না? কারণ 10 তো আসলে একটা যৌগিক সংখ্যা। তুমি যদি দশমিকের ক্ষেত্রে চিন্তা করো, 10 তো আসলে কোনো মৌলিক প্রতীক না। এই যে 1 আর 0 দিয়ে তুমি 10 লিখতেছিলা, তাহলে 10কে আসলে এখানে আমরা এইভাবে লিখতে পারবো না যে এটা একটা আমাদের মৌলিক প্রতীক। তাহলে আমরা 10-এর জায়গায় ভিন্ন একটা প্রতীক এখানে ইন্ট্রোডিউস করতেছি, সেটাকে আমরা লিখি যে এইভাবে এ। তার মানে যাহাই 10 তাহাই হেক্সাডেসিমালে এ। তারপরে হচ্ছে যাহাই তোমার 11 তাহাই বি, মানে এই যে অ্যালফাবেটিক লেটার দিয়ে হচ্ছে তোমার এখানে বাকি 6টা প্রতীক প্রকাশ করা হয়। এই যে সি দিয়ে 12, ডি দিয়ে 13, ই দিয়ে 14, অ্যান্ড ফাইনালি এই যে এফ হচ্ছে সবচেয়ে বড় প্রতীক, যার দশমিক সমতুল্য মান হচ্ছে 15। এই তো, তাহলে এই হচ্ছে আমার হেক্সাডেসিমালের টোটাল 16টা মৌলিক প্রতীক। এইগুলো দিয়েই আমরা বিভিন্ন সংখ্যা বানাবো সামনে। ঠিক আছে, তো তুমি যদি খেয়াল করো এখানে এই যে চক্র আকারে এইটাই দেখানো হয়েছে যে আমার এই যে হেক্সাডেসিমালে 0 থেকে শুরু করে এফ পর্যন্ত মৌলিক প্রতীক 15টা আছে। এখন কোশ্চেন দাঁড়ায় যে ভাইয়া এফ এর পরের সংখ্যাটা কিভাবে লিখবো? এতক্ষণ পর্যন্ত যেভাবে লিখছো ওইভাবেই লিখবা। এই যে 0 থেকে শুরু করে তুমি এফ পর্যন্ত তো ডিরেক্ট লিখতে পারতেছো, কারণ তোমার মৌলিক প্রতীক আছে। এখন এফ এর পরের সংখ্যাটা কিভাবে লিখবা? এটার জন্য 2 ঘর লাগবে, এক ঘরে আর হবে না, এক ঘরে আর কাজ হবে না। তো 2 ঘরে তুমি পরের সংখ্যা কিভাবে লিখবা? একদম বামে সবচেয়ে মিনিংফুল ছোট সংখ্যা বসাবা, অর্থাৎ 1, আর তার ডানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটা বসাবা 0। তাহলে এই যে 10 হেক্সাডেসিমালে যেটা 10 দশমিকে সেটা হচ্ছে তোমার কত? বলো কত হবে? এই যে এফ এর পরের সংখ্যাটা, অর্থাৎ এফ মানে যদি 15 বোঝায় তাহলে তার পরের সংখ্যা 16, অর্থাৎ আমার হেক্সাডেসিমালে যেটা 10, অর্থাৎ এই এফ এর পরের সংখ্যা দশমিকে সেটা 16, দশমিকে সেটা 16 বোঝায়। ঠিক আছে, তার মানে হেক্সাডেসিমালে যেটা 11, দশমিকে সেটা 17। এইভাবে চলতে থাকবে প্যাটার্নটা। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে হেক্সাডেসিমাল, এটাও কম্পিউটার সিস্টেম ব্যবহৃত হয়। এখন দেখো একটা তুলনামূলক চিত্র দেওয়া আছে এইখানে, যে দশমিকের 0 থেকে 16 আর আমার বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের 0 থেকে 16 দেখতে কেমন। ঠিক আছে, দেখো এখানে এই যে দেখো দশমিকে যেটা 7 সেটা বাইনারিতে 3টা 1, হেক্সাডেসিমালে সেটা নর্মাল 7, তারপর তোমার অক্টালেও নর্মাল 7। তারপরে দশমিকে যেটা 8 বাইনারিতে সেটা 1,000,000, হেক্সাডেসিমালেই দেখো 10, বাট সরি অক্টালে 10, হেক্সাডেসিমালে সেটা 8, কারণ হেক্সাডেসিমালে 8 বলতে মৌলিক প্রতীক আছে। এরপরে তুমি খেয়াল করো 16, আমার দশমিকে যেটা 16 বাইনারিতে সেটা এই যে 1 এর পরে 4টা 0, এটা তোমাদের দিয়ে লেখাইছিলাম। আর অক্টালে সেটা 20। কেন 20? দেখো, কারণ অক্টালে আমি যে 2 ঘর বিশিষ্ট অঙ্ক যখন লেখা শুরু করছি, এই যে 1 দিয়ে যখন 2 ঘর বিশিষ্ট অঙ্ক লেখা শুরু করছি, তখন এই যে 1011 করতে করতে 17 পর্যন্ত লেখার পর আমার কিন্তু 1 দিয়ে আর 2 ঘর বিশিষ্ট অঙ্ক লেখা সম্ভব না। এই কারণে এই বামের 1 এর জায়গায় 1 বাড়ায় আমি 2 করছি, তাহলে আমি 17 অক্টালের 17 পরের সংখ্যাটা পাচ্ছি। ঠিক আছে, যেটা দাঁড়াচ্ছে আমার 20। আচ্ছা, হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখো এটা কিন্তু আবার 10। কেন? কারণ হেক্সাডেসিমালে আমার এই যে এফ বা 15 পর্যন্ত ডিরেক্ট প্রতীক আছে, আর তারপরে
সংখ্যাটা লেখার জন্য হচ্ছে আমার ওই যে 2 ঘর বিশিষ্ট অঙ্ক লাগতেছে, যেটা একটু আগে দেখাইলাম। ওকে, তো তোমাদের জন্য এখানে একটা কুইজ আছে, যেটা আমি মাত্রই বলে দিছি। সো জাস্ট তোমাদেরকে দেখতে হবে, দেখে একটু মনে করতে হবে যে কোনটা কারেক্ট অ্যান্সার বলছিলাম। ওকে, আমি তাহলে পোল লঞ্চ করে দিই, তোমরা হচ্ছে অ্যান্সারটা সাবমিট করে দাও। ঠিক আছে, পোল এন্ড করে দিই। মেজরিটি অ্যান্সার দিয়েছে অপশন ডি, এক্স্যাক্টলি অক্টালে 17-র পরের সংখ্যা কোনটা। এই যে 1 দিয়ে তো আর 2 অঙ্ক বিশিষ্ট আর লেখা সম্ভব না, এই কারণে 1-এর জায়গায় 2 বসাবো, আর এরপরে সবচেয়ে ছোট সংখ্যাটা বসাবো 0। তাহলে এই যে এখান থেকে আমরা পাচ্ছি অক্টালে 17-র পরের সংখ্যা, যেটা হচ্ছে 20। ঠিক আছে, ওকে। লিডার বোর্ডটা দেখাচ্ছি। আলিফ সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছো, এরপরে আয়েশা, তাফসির এবং আরো অনেকে। তোমাদের সবাইকে কনগ্রেচুলেশন। আচ্ছা, কুইজ নাম্বার 5, আমাদের আরেকটা কুইজ আছে এরপর, তাহলে ক্লাস শেষ। তোমরা এটা দেখো, আমি পোল দিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে পোল এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন বি। তো এটা কোথায় আছে দেখো, যে হেক্সাডেসিমাল ডি নির্দেশ করে অক্টালে। তো আমরা যদি একটু চার্টটা খেয়াল করি, এটা আসলে তুমি একটু কনভার্সন করতে করতে দেখবা যে এটা হয়ে যাচ্ছে। এই দেখো, আচ্ছা আমাদের অ্যান্সারটা প্রবাবলি একটু দেওয়া ছিল, এটা চেঞ্জ করে দেওয়া ছিল। এটা হচ্ছে 15 হবে। কেন 15 হবে? কারণ হচ্ছে এটা কিন্তু দশমিক না, এটা হচ্ছে অক্টাল বুঝাইছিল। তো আমার কিন্তু এই যে 7-এর পরে অক্টালে কিন্তু 10 চলে আসে, 7-এর পরে অক্টালে 10 চলে আসে, 8 না। এই কারণে আমার হচ্ছে এইখানে এইভাবে চিন্তা করতে হবে যে হেক্সাডেসিমালে যেটা 7 সেটা অক্টালে 7, বাট হেক্সাডেসিমালে যেটা 8 সেটা কিন্তু অক্টালে 10। তার মানে হচ্ছে আমার এইভাবে যদি এক এক করে আমি বাড়ায় যাই, যে হেক্সাডেসিমালের 8 মানে অক্টালের 10, হেক্সাডেসিমালের 9 মানে অক্টালের 11, হেক্সাডেসিমালের তোমার হচ্ছে এ বা যেটাকে আমরা 10 বলি, ওইটা অক্টালে 12। এইভাবে করতে করতে গেলে আমরা দেখব হেক্সাডেসিমালে যেটা ডি সেটা অক্টালে 15। ঠিক আছে, তো এটা আসলে একটু চেঞ্জ হবে, এটা আসলে 15 হবে, অর্থাৎ অপশন এ হবে। সো তোমরা যারা হচ্ছে অপশন এ আনসার দিয়েছো তাদেরটা কারেক্ট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো এটার জন্য আমরা লিডার বোর্ড না প্রকাশ করি। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের লাস্ট কুইজে, এটা দিয়ে ক্লাস শেষ করে দিব। যেটা হচ্ছে আমাদের একটা ধারা দিয়ে তার পরবর্তী মান জিজ্ঞাসা করছে। তো তোমাদেরকে এই কোশ্চেনটা খুব কেয়ারফুলি অ্যান্সার করতে হবে। তোমাদের ধারার প্যাটার্নটা বের করে তারপর দেখতে হবে যে এখানে সংখ্যা পদ্ধতি কোনটা। তো ওই সংখ্যা পদ্ধতি অনুযায়ী ধারার পরবর্তী মান কি হওয়া উচিত। আচ্ছা, একটু চিন্তা করো নিজেরা, আমি পোল দিয়ে দিচ্ছি। ওকে, আমি পোল লঞ্চ করে দিচ্ছি, সবাই অ্যান্সারটা সাবমিট করো। ওকে, পোল এন্ড করে দেই। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, অ্যাবসলিউটলি কারেক্ট। ধারাটা কি ছিল বলো তো? শুরু হয়েছে 5 দিয়ে, এরপরে 8 মানে 3 বাড়ছে। 8 থেকে এরপরে বি, বি মানে কি? যাহাই বি তাহাই 11, তার মানে আরো 3 বাড়ছে। তার মানে কি 11 থেকে 3 বেড়ে 14 হবে। বাট তুমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ বি লিখছে, বি মানে একটা হেক্সাডেসিমাল প্রতীক। তাহলে তুমি এখানে 14 লিখতে পারবে না, তোমাকে 14-র ইকুইভ্যালেন্ট যে হেক্সাডেসিমাল প্রতীক সেটা লিখতে হবে। তো তুমি জানো হেক্সাডেসিমালে যাহাই 14 তাহাই তোমার, সরি হেক্সাডেসিমালে যাহাই 14 তাহাই ই। হ্যাঁ, তাহলে
আমাদের আসলে এখানে 14 না অ্যান্সার করে ই অ্যান্সার করতে হবে, কারণ এটাই হচ্ছে আমার ধারার পরবর্তী মান। ওকে, তো লিডার বোর্ডটা আমি শেয়ার করি। সাজিদ সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপর তাফসির, আলিফ এবং আর অনেকে। তোমাদের সবাইকে অনেক 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 কনগ্রাচুলেশনস। তোমাদের জন্য একটা ছোট্ট, খুবই ছোট্ট বাড়ির কাজ আছে, জাস্ট একটু চিন্তা করো কিরকম হইতে পারে, একটু চিন্তা ভাবনা করলে অ্যান্সারটা পেয়ে যাবে। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, একটু চিন্তা করো। ওকে, তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, শুরুর ক্লাসটা সময় নিয়ে তোমরা অনেকেই করছো। তো আমাদের আবার দেখা হবে বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার আমরা এই চ্যাপ্টারটাই কন্টিনিউ করব, বাট আরও নতুন নতুন জিনিস পড়বো, ঠিক আছে? তো আমি জানি একটু ম্যাথমেটিক্যাল জিনিস যেটা হয় যে তুমি যতক্ষণ পর্যন্ত না নিজে ট্রাই করে পারতেছো ততক্ষণ পর্যন্ত পুরোপুরি স্যাটিসফ্যাকশন কাজ করবে না। আমি হয়তো একটা ম্যাথ তোমাকে বুঝাই দিছি, বাট তুমি যখন ওই একই ধাঁচের অন্য একটা ম্যাথ নিজে নিজে যতক্ষণ পর্যন্ত সলভ না করতে পারো ততক্ষণ পর্যন্ত তোমার স্যাটিসফ্যাকশন কাজ করবে না। এই কারণে বলবো যে তোমরা হচ্ছে নিজেরা একটু ট্রাই করে দু একটা ম্যাথ যখন নিজেরাও করতে পারো, দেখো তখন মনে হবে যে না, আমি ম্যাথের অ্যাকচুয়াল ফ্লেভারটা পাইছি, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।